আসসালামু আলাইকুম। আমার নাম খালিদ হোসাইন অ্যান্ড আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কমপ্লেক্স ভ্যারিয়েবলস। তো কমপ্লেক্স ভ্যারিয়েবল জিনিসটা কি? আমরা সবসময় তো নর্মাল নাম্বার দেখে আসি, যেমন -1, 0, 3, 4 হোয়াটএভার, এরকম আমরা নাম্বার জীবনে শিখে আসছি। তো এই নাম্বারগুলোকে রিয়েল নাম্বারস বলা হয়, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো আরও এক ধরনের নাম্বার সেট আছে যাকে আমরা কমপ্লেক্স নাম্বারস বলি। সেই নাম্বারটাই আমরা আজকে শিখবো। সো মনে করেন আপনাদের কাছে একটা দেওয়া হলো √5। সেই ক্ষেত্রে আমরা এটা জানি, এটা ক্যালকুলেটর বসে আমরা মান বের করতে পারবো। আবার দেওয়া হলো √25, সেক্ষেত্রে আমরা জানি অ্যান্সার হবে 5। কিন্তু এখন যদি আমাকে বলে √-5 কিংবা √-1, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেটরে কোনো এক্স্যাক্ট ভ্যালু থাকে না। তো সায়েন্টিস্টরা কী করলো, এক টাইপের নতুন নাম্বার তৈরি করলো, যেটাকে আমরা ইমাজিনারি নাম্বার বলা হয়, এবং এই ইমাজিনারি নাম্বারকে আই দ্বারা প্রকাশ করা হয়। সো আই ইকুয়াল টু √-1। আমরা নর্মালি যদি -1 √-1 ক্যালকুলেটর দিই, সেক্ষেত্রে দেখাবে √-1, সেই ক্ষেত্রে দেখাবে ম্যাথ এরর। কিন্তু আপনারা যদি ক্যালকুলেটরে যান অ্যান্ড দেন শিফট মোড দিয়ে কমপ্লেক্স মোডে যান, সেই ক্ষেত্রে দেখবেন আপনাকে একটা এরর দেখাইতেছে না, সেক্ষেত্রে আপনাকে -i দেখাইতেছে। সো এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের অংশ। এখন আমি কমপ্লেক্স নাম্বারের যদি বিভিন্ন ফর্ম দেখাই, এর মধ্যে একটা কমন ফর্ম হচ্ছে অ্যালজেব্রিক ফর্ম। মনে করেন x প্লাস iy দেওয়া আছে, x প্লাস iy। এই ক্ষেত্রে আপনার এই x যেটা আছে সেটা একটা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার বলতে যে কোনো সংখ্যা হতে পারে, অ্যাগেইন -1, 2, 3, 0 থেকে 100, 900, -900, হোয়াট এভার। অ্যান্ড ওয়াইটাও সেমলি রিয়েল নাম্বার। কিন্তু এই y এর সাথে একটা i গুণ অবস্থায় আছে, অর্থাৎ একটা ইমাজিনারি নাম্বার গুণ অবস্থায় আছে। এখন এই x প্লাস আই ওয়াইটাকেই আপনার একটা ইমাজিনারি নাম্বার বলা হয়, এবং এটা এই নাম্বারের এটা হচ্ছে অ্যালজেব্রিক ফর্ম। এখন আমরা অ্যালজেব্রিক ফর্মকে আরও ডিটেলসে জানবো পরে। আপাতত এটাই হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের মেইন বেসিকটা। সো কমপ্লেক্স নাম্বারের কিছু পাওয়ার নিয়ে জিনিস আছে, যেটা আমরা হয়তো প্রিভিয়াসলি এইচএসসিতে শিখে আসি। আমি জিনিসটাকে একবার রিমাইন্ড করতেছি, অ্যান্ড হয়তো কোশ্চেন আসলে আপনারা পারবেন। সো মনে করেন আপনাদের কাছে নর্মালি একটা আছে আই ইকুয়াল টু √-1, আমরা তো এটা সবাই জানি। এখন যদি আমাকে বলা হয় আই স্কোয়ারের মান কত হবে, আই স্কোয়ার মানে কি বুঝাইতেছে, √-1 কিংবা √-1, সরি √-1 হোল স্কোয়ার, তাই না? সো √-1 যদি হোল স্কোয়ার, আমরা কি জানি, ফর এক্সাম্পল এক্স, √/x আছে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি লিখতে পারি, x⁻½ রুট বেসিকলি হাফই তো বুঝাইতেছে, x⁻½ তাই না? এখন হাফের উপরেও যদি আমার কোনো কারণে স্কোয়ার আসে, তাহলে কি হয়, x⁻2 ডিভাইডেড বাই 2, অ্যান্ড আলটিমেটলি আমার অ্যান্সারটা আসবে x। 2/2 কাটার কারণে 1 যেহেতু আসে। সো এটাই হতেছে আমার নর্মালি রুট থাকলে। কিন্তু এখন এই ক্ষেত্রে তাহলে কি হবে, এক্ষেত্রেও যেহেতু রুট আছে, তার মানে -1 এর উপরে আমি কি বলতে পারি, হাফ আছে পাওয়ার, অ্যান্ড এখানে 2 আছে। তো এটা গুণ অবস্থায় আমার আলটিমেটলি আমার অ্যান্সারটা আসতেছে -1। এটা হইতেছে আমার আই স্কোয়ারের ভ্যালু। সো এখন যদি আমাকে বলে আই কিউবের ভ্যালু কি, সেমভাবেই আমরা করতে পারি কিন্তু জিনিসটা। আমাকে যদি আই কিউবের ভ্যালু বলে, আমি ফার্স্টে আই দিলাম, অ্যান্ড দেন আই স্কোয়ারের আই স্কোয়ার লিখলাম। আই স্কোয়ারের মান আমাদের কত আসলো, মাত্র আই স্কোয়ারের ভ্যালু মাত্রই আমরা দেখলাম যে -1। সো আমি এখানে ডিরেক্টলি -1 লিখলাম, অ্যান্ড দেন আই। এখন আই ইন্টু -1 কত, অবভিয়াসলি -i। সো এটা হতেছে আমার আই কিউবের ভ্যালু। সো আমাকে i⁴ এর ভ্যালু যদি বলে, আবার i⁴ এর ভ্যালু যদি বের করে, এটা আপনারা একটু নিজের থেকে একটু ট্রাই করেন, অ্যান্ড দেন ভিডিওটা দরকার হলে পজ করে নেন। এখন আমি দেখাই দিচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল i⁴ আছে, আমি কীভাবে আনতে পারি, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ার ভ্যালু কত, -1। এই আই স্কোয়ার ভ্যালু কত, -1। সো -1 ইন্টু -1 কত, অবশ্যই +1। সো এটাই হচ্ছে i⁴ এর ভ্যালু। এখন আমি বলি, আপনাকে যদি i⁴ না দিয়ে i⁴994941 এরকম কোনো র্যান্ডম কোনো একটা নাম্বার দিয়ে দিল, সেই ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে আয়ের ভ্যালুটা বের করবেন, এটা কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদেরকে আয়ের মানগুলো বের করার জন্য কিছু টেকনিক আছে, যেটা আমরা শিখবো। তার আগে আমি একটা জিনিস একটু বলে নেই, যদি i⁴ এর জন্য, এটা স্পেসিফিকলি যদি কোনো সংখ্যা আয়ের পাওয়ার n আছে মনে করেন, এবং এই n সংখ্যাটাকে যদি 4 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ 0 আসে, বা 4 দ্বারা ভাগ করার পরে ভাগফল একটা পূর্ণ সংখ্যা আসে, সেই ক্ষেত্রে ভ্যালুটা অলওয়েজ 1 আসবে। লাইক i⁴ কিংবা i⁴12, এগুলোর ভ্যালু অলওয়েজ 1 আসবে। তো এই একটা শর্টকাট টেকনিক মনে রাখেন। এবার আমাদের নেক্সট শর্টকাট টেকনিকটা দেখব। সেটা হচ্ছে, মনে করেন আপনার কাছে দেওয়া আছে i⁴125। i⁴125 125 যেহেতু দেওয়া আছে, সেক্ষেত্রে আমি আবার আগের মতো আলাদা করলাম, 1 ইন্টু i⁴124। সো এখন 124টাকে আমি আবার ভাঙতে পারি না, আই ইন্টু, যদি আমি 124কে 2 দ্বারা ভাগ করি, তার মানে আমি এখানে স্কোয়ার দিতে পারি, অ্যান্ড দেন এখানে
62। সো বেসিক্যালি কি হলো 62 ইন্টু 1 টু দি 62 এর সাথে আমি যদি 2 গুণ করি আমার কিন্তু 1 টু ইন্টু 124 আসবে, তাই না? এখন আমি বেসিক্যালি এটাকে ভাগ করে দিছি। সো 2 ইন্টু 62 ইকুয়াল টু 124। সো জিনিসটা চেঞ্জ হয় নাই। কিন্তু এখন আমরা কিন্তু আই স্কোয়ারের ভ্যালু জানি। এতে আমাদের কি লাভ হলো? আমরা আই স্কোয়ার ভ্যালু জানি। আই স্কোয়ার ভ্যালু তাহলে আমি নর্মালি বসাই দিতে পারি। কি আসলো? -1। এখন দেখেন কোনো একটা -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, যদি ইভেন সংখ্যা হয়, সেই ক্ষেত্রে সেই -1 এর ভ্যালু অলওয়েজ +1 আসবে। সেটা কেন? মনে করেন -1 ইন্টু -1 অর্থাৎ -1 কত আছে এখানে? -1 স্কোয়ার আছে। এখানে 2 বার -1 আছে। যখন 2 বার -1 আছে, মাইনাসে মাইনাসে আমরা কি জানি? প্লাস। তার মানে আল্টিমেটলি অ্যান্সারটা আসবে 1। এখন যদি 2 বার না থাকে 4 বার থাকে, সেই ক্ষেত্রে 4 বার -1 আছে। সো -1 একসময় আবার প্লাসে কনভার্ট হবে। সো -1 এর পাওয়ার যদি কোনো ইভেন সংখ্যা হয়, সেক্ষেত্রে অলওয়েজ একটা জোড় নাম্বার পাবেন। আবার যদি আমি -1 এর পাওয়ার যদি অড নাম্বার পাই বা বিজোড় সংখ্যা পাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অলওয়েজ -1 পাবেন। ফর এক্সাম্পল আপনার কাছে আছে -1 ইন্টু -1 ইন্টু -1 অর্থাৎ -1 টু দি পাওয়ার 3। সেই ক্ষেত্রে আপনার কি হতেছে? মাইনাস এখানে প্লাস হতেছে, এন্ড দেন প্লাসে মাইনাসে আবার মাইনাস হতেছে। সো আলটিমেটলি আপনার অ্যান্সারটা আসছে -1। সো আপনি চাইলে 5টা সংখ্যা 7টা সংখ্যা ট্রাই করতে পারেন। আবার কিংবা আপনি ক্যালকুলেটরেও দিয়ে চেষ্টা করে দেখবেন যে -1 এর পাওয়ার যদি অড হয়, আপনি অলওয়েজ একটা অড -1 একটা অলওয়েজ -1 পাবেন। আবার -1 এর পাওয়ার যদি ইভেন হয়, সেক্ষেত্রে আপনি অলওয়েজ ইভেন একটা নাম্বার পাবেন। এখন এইখানে দেখেন, এইখানে এতগুলো কথা বলার কারণ হলো এখানে আমার কাছে আছে স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি, আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি -1। আমি এখানে -1 বসাইছি। এখন -1 এর পাওয়ারটা কত? -1 এর পাওয়ার 62। 62 কোন ধরনের সংখ্যা? জোড় না বিজোড়? অবশ্যই একটা জোড় সংখ্যা। যেহেতু 62 বিজোড় সংখ্যা, তার মানে আমি কি বলতে পারি? আই টু দি পাওয়ার -1 এখানে এতটুকুর ভ্যালু আসবে আমার জাস্ট 1। সো আই ইন্টু 1, যেটার ভ্যালু আলটিমেটলি আমার আই আসতেছে। সো এটা হইতেছে আমার আই টু দি পাওয়ার 124 এর অ্যান্সার, আই টু দি পাওয়ার 125 এর অ্যান্সার। কারণ আমি আরেকটা উদাহরণ দেই, এটাই হচ্ছে শর্টকাট টেকনিকটা। আরেকটা উদাহরণ দেই, মনে করেন আপনার কাছে আছে আই টু দি পাওয়ার 243। আপনারা কিন্তু এখন বেসিক জানেন কিভাবে একটা পাওয়ার দেওয়া থাকলে সেই সংখ্যাটাকে কিভাবে আমরা তার মেন আয়ের যদি একটা ভ্যালু দেওয়া থাকে, আয়ের পাওয়ার এন এর মান যদি দেওয়া থাকে আই টু দি পাওয়ার এন এর মধ্যে, কিভাবে আমরা তার টোটাল ভ্যালুটা বের করতে পারি, সেই শর্টকাট টেকনিকটা জানেন। তো সেই জন্য আমি বলবো আই টু দি পাওয়ার 243 এর ভ্যালুটা আপনি নিজের একবার ট্রাই করেন। ভিডিওটা পজ করে একবার ট্রাই করে নেন, অ্যান্ড দেন আমি এখন দেখাচ্ছি। সো এটাকে আবার আগের মতন আই নিয়ে আমরা সামনে নিয়ে আসবো। আইকে যদি সামনে নিয়ে আসি, এক্ষেত্রে কি হবে? আই টু দি পাওয়ার 242, তাই না? এখন 242 এর ক্ষেত্রে আমি কি এবার এখানে কি করছিলাম? 124কে আমি 2 দ্বারা ভাগ করে 62 আসছিল, অ্যান্ড 2টা আমি এখানে লিখছিলাম। তো আমি সেম কাজটাও এখন এখানে করব। আই স্কোয়ার 242কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 121। সো আই স্কোয়ারকে অ্যাগেইন আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি কত? আই স্কোয়ারের ভ্যালু আমরা জানি -1। এখন দেখেন আমার কিন্তু পাওয়ার কিন্তু এবার জোড় সংখ্যা না, এবার বিজোড় সংখ্যা। আর আমরা কি বলছিলাম? -1 এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, সেই ক্ষেত্রে সেই সংখ্যাটার ভ্যালু অলওয়েজ -1 আসবে। সো এইখানেও সেম জিনিসই হবে, এখানে একটা -1 আসবে, অ্যান্ড দেন -1 ইন্টু টু দি পাওয়ার আই। সো আলটিমেটলি ভ্যালুটা আসে -i। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটাই ছিল আমাদের মেইন শর্টকাট টেকনিক। এখন আরও একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে টু দি পাওয়ার 4 দ্বারা। আপনারা অনেকে হয়তো প্রিভিয়াসলি এটা দেখে আসছেন। মনে করেন আই টু দি পাওয়ার 4n আছে। আমি প্রিভিয়াসলি এখানে বলছিলাম যে আই টু দি পাওয়ার 4n আকারে থাকলে সবসময় 1 আসবে। যদি কোনো একটা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায়, বা 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে, সেই ক্ষেত্রে আমার আই টু দি পাওয়ার n এর ভ্যালু অলওয়েজ 1 আসবে। এখন মনে করেন আই টু দি পাওয়ার n, এখানে n% 4 ইকুয়াল টু 0। পার্সেন্ট বলতে ভাগশেষ বুঝাইতেছে, আপনারা হয়তো প্রোগ্রামিং দেখে থাকবেন। পার্সেন্ট বলতে ভাগশেষ বুঝাইতেছে, আমি সেই জন্য এটা ইউজ করছি। সেই ক্ষেত্রে আমার আই টু দি পাওয়ার n এর মান আসবে ইকুয়াল টু 1। এখন আমার যদি n%4 ইকুয়াল টু 1 আসে, সেই ক্ষেত্রে হবে আই টু দি পাওয়ার n এর ভ্যালু, সেই ক্ষেত্রে আসবে জাস্ট আই থাকবে। এবং n%4 এর ভ্যালু, এতটুকুর ভ্যালু n%4 ইকুয়াল টু যদি আমার কাছে 2 আসে, সেই ক্ষেত্রে আই টু দি পাওয়ার n এর ভ্যালু আসবে -1। অ্যাগেইন n%4, এবার লাস্টে যেটা, সেটা হচ্ছে আই টু দি পাওয়ার n%4 যদি হয়, n%4 ইকুয়াল টু যদি 3 হয়, সেই ক্ষেত্রে আই টু দি পাওয়ার n এর মান হবে -i। মাইনাস -i। সো আপনারা চাইলে এই শর্টকাট টেকনিকটা ফলো করতে পারেন। আমি পার্সোনালি এই টেকনিকটাই প্রেফার করি। আপনারা চাইলে এটাও ট্রাই করে দেখতে পারেন। তো এটাই ছিল আই এর পাওয়ার দিয়ে কিভাবে তার ভ্যালু বের করা। এখন আমরা অ্যালজেব্রিক ফর্ম, যেটা প্রিভিয়াসলি বলেছিলাম, সেটা সম্পর্কে একটু ডিটেলসে কথা বলবো। ওকে, এখন আমরা দেখব অ্যালজেব্রিক ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার।
সো মনে করেন আপনার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে, যেটা কমপ্লেক্স নাম্বারকে বাই দ্য ওয়ে জেড দ্বারা প্রকাশ করা হয়। আপনি চাইলে অন্য কিছু দ্বারা প্রকাশ করতে পারেন, বাট জেডটাকে বেশি ইউজ করা হয়। সো এক্স প্লাস আই ওয়াই, আমরা প্রিভিয়াসলি বলছিলাম এক্স হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, ওয়াইও যে কোনো বাস্তব সংখ্যা, কিন্তু এখানে এক্স এর যে অংশটা এক্স এর যে অংশটা সেটা হচ্ছে রিয়েল পার্ট, আর আই এর সাথে আই ইন্টু ওয়াই এর যে পার্টটা সেটাকে আমরা কমপ্লেক্স পার্ট বলি, কমপ্লেক্স পার্ট বলা হয়। এখন মনে করেন আপনার কাছে একটা নাম্বার আছে, মনে করেন 4+5y, 4+5y, এই ক্ষেত্রে সরি 4+5i, এই ক্ষেত্রে 4টা কিন্তু রিয়েল নাম্বারের মধ্যে পড়তেছে, অ্যান্ড 5ও রিয়েল নাম্বার, কিন্তু 5+i এতটুকু অংশ কমপ্লেক্স পার্টে পড়বে। সো এটাও একটা কমপ্লেক্স নাম্বারের উদাহরণ। আবার মনে করেন যদি আমার সাথে এভাবে থাকে যে z ইকুয়াল টু লেটস সে -90 মাইনাস -55i, এটাও একটা কমপ্লেক্স নাম্বার। এই ক্ষেত্রে এক্স হইতেছে -90 আর ওয়াই হইতেছে -50, কিন্তু ওয়াই ইকুয়াল টু কিন্তু -50। কেন -50? কারণ এখানের সাথে আমরা আমাদেরকে যখনই কোনো একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া হবে আমরা এই ফর্মটার সাথে তুলনা করব। এই ফর্মের ভিতরে আমাদের কি আছে? এই ফর্মে কোনো প্লাস আছে? না, নাই। তার মানে এখানে একটা সরি, এখানে প্লাস আছে, কোনো মাইনাস আছে কি? কোনো মাইনাস নাই। তার মানে আমি ইমাজিন করব, মনে করেন যদি এটা থাকে সেক্ষেত্রে জিনিসটাকে আমি এভাবে লিখবো যে -90 তার মতোই থাকবে, কিন্তু এখানে মাইনাস যেটা থাকবে সেই মাইনাসের জন্য আরেকটা মাইনাস, অ্যান্ড দেন -55, সরি, এখানে থাকবে প্লাস অ্যান্ড দেন -55i। এখন দেখেন আমার ওয়াই এর মানটা কত আসলো? ওয়াই এর মানটা কিন্তু তাহলে আমার -55 থাকতেছে। সো এই জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে এক্স এবং ওয়াই এর মানটা আমার কত হয়। আমার এখানে ফর্ম কিন্তু আলটিমেট ফর্ম এটাই, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। প্লাসের বদলে যদি আমার মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমাকে ওটাকে জোর করে এখানে একটা মাইনাস প্লাস আনতে হবে। সেক্ষেত্রে আমার সংখ্যাটাকে আমি এভাবে কমন নিয়েও করে রাখতে পারি। তো আবার আরেকটা উদাহরণ দেওয়া আছে, মনে করেন লেটস সে 40, জেড ইকুয়াল টু 40, সেই ক্ষেত্রে এটা কমপ্লেক্স নাম্বার কিনা। এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন যে এটা কমপ্লেক্স নাম্বার না, কিন্তু জিনিসটা হচ্ছে এটাকেও আমরা একটা কমপ্লেক্স নাম্বার বলতে পারি। কিভাবে বলতে পারি? এখানে যে +40 আছে এটা তো রিয়েল পার্টের অংশ, তাই না? এটা তো রিয়েল পার্টের অংশ। এখন আমি যদি বলি y এর মান 0, এই উদাহরণের জন্য y এর মানটা 0, এই উদাহরণটার জন্য y এর মান 0, সেই ক্ষেত্রে আমার কি হবে? i ইনটু 0, i ইনটু 0 এর ভ্যালু কত? অবশ্যই 0, তাই না? তার মানে আমি এই অংশটাকে কি করতে পারি? এই অংশটাকে আমি বলতে পারি এটা একটা কমপ্লেক্স পার্ট। সো আমার কাছে যদি রিয়েল পার্ট থাকে, আমার কাছে যদি কমপ্লেক্স পার্ট থাকে, সেটাই তো আমার একটা কমপ্লেক্স নাম্বারের অ্যালজেব্রিক ফর্ম, তাই না? সো সেই হিসেবে আমি বলতে পারি এটাও একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল। কারণ আমাকে জিনিসটা উল্টাভাবেও থাকতে পারে। মনে করেন আমার কাছে আছে z ইকুয়াল টু -5i, এটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। কিভাবে কমপ্লেক্স নাম্বার? এই ক্ষেত্রে এটার y এর মানটা হচ্ছে -5 আর x এর মানটা হচ্ছে 0, x এর ভ্যালুটা 0। x তো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, 0 তো একটা বাস্তব সংখ্যা, তাই না? তো সেই হিসেবে আমি এটাকে একটা কমপ্লেক্স নাম্বার বলতে পারি, কারণ এখানে x এর ভ্যালু যেমন দেওয়া আছে, y এর ভ্যালু যেমনও দেওয়া আছে। ওকে, এখন আমরা আরেকটা ফর্ম দেখব, সেটা হচ্ছে জিওমেট্রিক ফর্ম। সো আমরা তো অ্যালজেব্রিক ফর্ম দেখলাম। অ্যালজেব্রিক ফর্ম কি ছিল? z ইকুয়াল টু মনে করেন x প্লাস iy। এখন জিওমেট্রিক ফর্ম হইতেছে এখানে যে x এর ভ্যালুটাকে আমি একটা স্থানাঙ্ক আকারে লিখতে পারি, যেখানে x, y, x হচ্ছে ভুজ এবং y হচ্ছে কোটি। তো আমি যদি উদাহরণ দেই কিছু, মনে করেন আপনার কাছে আছে 3 + 4y, সেই ক্ষেত্রে সেটা জিওমেট্রিক ফর্ম কি হবে? এখানে দেখেন 3টা হইতেছে রিয়েল পার্ট বা এটা হচ্ছে x এর ভ্যালু, 4টা হচ্ছে ইমাজিনারি পার্ট বা y এর ভ্যালু। সো এখানে আমরা কি দেখছি? যখন আমাকে অ্যালজেব্রিক ফর্ম দেওয়া থাকবে তখন সেটাকে জিওমেট্রিক ফর্মে নিতে গেলে আমি এটাকে স্থানাঙ্ক আকারে x, y তে লিখি, তাই না? সো 3, 4 তাহলে বেসিক্যালি হবে, যেহেতু এটা 3, যেহেতু এটা x অ্যান্ড দেন 4 হচ্ছে y, সো 3, 4। আবার আমাকে যদি আরেকটা স্থানাঙ্ক দিয়ে দেয়, ফর এক্সাম্পল -13 ইকুয়াল টু -90, সেই ক্ষেত্রে এটাকে আমি কিভাবে অ্যালজেব্রিক ফর্মে নিব? সেটাও সিম্পলি এরকমই। এটা হচ্ছে -13 কত? x, সো এখানে -13 দিলাম অ্যান্ড দেন -90 হচ্ছে y, সো প্লাস -90 অ্যান্ড আমার সেটা হচ্ছে i। সো এখানে x এর ভ্যালু হচ্ছে -13, y এর ভ্যালু হচ্ছে -90, আর আমার এখানে নরমালি i দেওয়া হচ্ছে। এবার আরেকটা উদাহরণ দেখেন, মনে করেন আপনার কাছে 9 দেওয়া হলো। 9 দিয়ে বলল যে এটাকে জিওমেট্রিক ফর্মে নাও। এখন এই 9টাকে তো আপনারা অনেকে হয়তো জাস্ট বাস্তব সংখ্যা বলে ইগনোর করবেন, কিন্তু যখন আমরা কমপ্লেক্স ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, এই 9টাকেও আমরা একটা কমপ্লেক্স নাম্বার বলতে পারি, যেটা আমি প্রিভিয়াসলি ডিসকাস করছি একটু আগে। সো 9 প্লাস আমি ইমাজিন করে নিতেছি যে এখানে i ইনটু 0 গুণ অবস্থায় আছে। i ইনটু 0 গুণ অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে x এর ভ্যালু আমার কাছে হচ্ছে 9, তার মানে y এর ভ্যালু কত? y এর ভ্যালুই হচ্ছে 0। তার মানে আমি কি বলতে পারি? আমি তো কি জানি x, y, x এর ভ্যালু 9, আমি জাস্ট নরমালি লিখে দিলাম অ্যান্ড দেন 0, এটাই হচ্ছে আমার ইয়া। আবার জিনিসটা উল্টাভাবেও থাকতে পারে। যদি আমাকে একটা স্থানাঙ্ক দেয় 0, 4,
যদি আমার একটা স্থানাঙ্ক দেয় 0,4 এবং বললো যে এই জিওমেট্রিক ফর্মটাকে কমপ্লেক্স অ্যালজেব্রিক ফর্মে নাও কমপ্লেক্স নাম্বারে, অ্যান্ড দেন সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি এক্স এর ভ্যালু কত 0 অ্যান্ড ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, তার মানে আমার আলটিমেটলি আসতেছে 4i, বা আমি জাস্ট জাস্ট নর্মালি একবারও লিখতে পারি 4i। এটাই হচ্ছে আমার জিওমেট্রিক ফর্ম, অ্যান্ড এটা অ্যালজেব্রিক ফর্ম থেকে জিওমেট্রিক ফর্মে কীভাবে নিতে হয় আমি মাত্রই দেখালাম। তো আরেকটা জিনিস হচ্ছে, আরেক টাইপের ফর্ম হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। তো প্রিভিয়াসলি আমরা এই অ্যালজেব্রিক ফর্ম এবং জিওমেট্রিক ফর্ম হয়তো আমরা এইচএসসিতে দেখে আসছি। এখন যেটা দেখাবো ম্যাট্রিক্স ফর্ম, এটা হয়তো অনেকের কাছেই নতুন। তো মনে করেন আপনার কাছে একটা নাম্বার কমপ্লেক্স ভ্যারিয়েবল দেওয়া আছে z=x+i y। এখন দেখেন এই সংখ্যা এই ইয়াটাকে কমপ্লেক্স ভ্যারিয়েবলটাকে আমি ম্যাট্রিক্স ফর্মে যদি নেই, সেই ক্ষেত্রে জিনিসটা এরকম হবে x, এখানে আমার ফার্স্ট 1,1 এলিমেন্টটা থাকবে আমার x, অ্যান্ড 1,2 এলিমেন্টটা থাকবে -y, অ্যান্ড দেন আবার এখানে x আসবে, সরি এখানে আবার y আসবে, অ্যান্ড দেন এখানে x। সো জিনিসটাকে আপনারা এভাবেও মাথায় রাখতে পারেন। মনে করেন আপনার কাছে আছে লেটস সে 3 - 4i, অ্যান্ড দেন আমি যদি এটাকে এখন ইয়াতে আনতে চাই, ম্যাট্রিক্স ফর্মে আনতে চাই, সেই ক্ষেত্রে দেখেন এখানে দেখেন এক্সটা কাইন্ড অফ কোনাকুনি অবস্থায় আছে, অ্যান্ড দেন ওয়াইটাও কাইন্ড অফ কোনাকুনি অবস্থায় আছে, কিন্তু ওয়াইয়ের মধ্যে এই ভ্যালুটা অর্থাৎ 1,2 এলিমেন্ট, যেটা প্রথম সারির দ্বিতীয় কলামের 1,2 এলিমেন্টটা কিন্তু নেগেটিভ হয়ে আছে। তো এখানে যদি পজিটিভ থাকে, এখানে যদি পজিটিভ থাকে, এখানে যদি পজিটিভ থাকে, তাহলে এখানে হবে নেগেটিভ। আবার এখানে যদি নেগেটিভ থাকতো, তাহলে আমার এখানে কিন্তু পজিটিভ হইতো, বাট এই জায়গায় আবার ঠিকই নেগেটিভ আসতো। সো বেসিক্যালি আমার এই 1,2 পয়েন্টটা হচ্ছে একটু চেঞ্জেস আনতে হবে, এখানে জাস্ট চিহ্নটাকে চেঞ্জ করতে হবে, বাকি সব কিছু এক্স্যাক্টলি সেম চিহ্ন রাখবো। সো 3 এর যেহেতু ভ্যালু আছে, 3 এর কি চেঞ্জ হবে না, 3 এর কোনো চেঞ্জ হবে না, এখানে 3 এখানেও 3। আবার এখানে y এর ক্ষেত্রে দেখেন, y এর ক্ষেত্রে এই ভ্যালুটা কি চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ হবে না, এখানেও -4 আসবে, কিন্তু চেঞ্জ হবে কোথায়, আমার এই প্রথম সারি দ্বিতীয় কলামের ভ্যালুটা, এটার চিহ্ন উল্টায় যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তার মানে আমার এখানে কি হবে, একটা প্লাস হবে 4i। তো এটাই হইতেছে আমার ম্যাট্রিক্স ফর্মে নেওয়ার নিয়ম। আবার ম্যাট্রিক্স ফর্ম থেকেও আমাদেরকে অ্যালজেব্রিক ফর্মে নিতে বলতে পারে। ফর এক্সাম্পল, আচ্ছা এটা দেওয়ার একটা উদাহরণ দিই, মনে করেন আপনার কাছে 9 আছে, 9 আছে এবং এটাকে আমাকে ম্যাট্রিক্স ফর্মে নিতে বললো, তাহলে আমি কিভাবে নিব, মনে করেন ফার্স্টে এটা হচ্ছে 9, 9 এর ভ্যালু হচ্ছে x, অ্যান্ড দেন 0, y এর ভ্যালু কত, আমি প্রিভিয়াসলি বলছি y এর ভ্যালু অবশ্যই 0 হবে তাহলে। সো আমি x এর ভ্যালু বসাই দিই ফার্স্টে, এখানে 9 এখানে 9, অ্যান্ড দেন এই দুইটা ভ্যালু হবে 0। এখন 0 এর জন্য তো আমার কোনো প্লাস মাইনাস চিহ্ন নাই, তো এই জন্য এখানে চিহ্ন নির্ণয় করার দরকার নেই। তো এখন যদি আমাকে ম্যাট্রিক্স ফর্ম দিয়ে দেয়, মনে করে একটা ম্যাট্রিক্স ফর্ম দিল -5, অ্যান্ড এখানে দিল -2, অ্যান্ড দেন এখানে এখানে যেহেতু -2, তার মানে এখানে অবশ্যই +2 হবে, অ্যান্ড দেন এখানে দিল -5, এখানে মাইনাস মাইনাস অবশ্যই সমান হবে। অ্যান্ড যদি এটাকে এখন আমাকে বলে যে অ্যালজেব্রিক ফর্মে নাও, সেক্ষেত্রে আমি কি করব, আমরা কি জানি এতটুকু মান হইতেছে মাইনাস, এতটুকু কি সরি এতটুকু মান হচ্ছে এক্স এর মান, তার মানে এখানে 5টাও এক্স এর মান। সো আমি জাস্ট নর্মালি লিখতে পারি, এখানে 5 যেহেতু এক্স এর মান, আমি ডিরেক্টলি লিখতে পারি -5, সরি এটা -5টা যেহেতু এক্স এর মান, তার মানে আমি এখানে -5টা বসাই দিলাম এক্স এর জায়গায়। এখন আমাকে বলা আছে এখানে প্লাস থাকবে, এখন এখানে কি আছে -2, এখানে প্লাস থাকলে আমরা কি জানি মাইনাস হয়, তার মানে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, তার মানে সেক্ষেত্রে আমি কি বলতে পারি ডিরেক্টলি এক্স প্লাস, দেন যেহেতু -2 এখানে কত আছে 2, সো x + 2 এন্ড দেন y, সরি y না x + 2 i, এটাই হইতেছে আমার অ্যালজেব্রিক ফর্ম। তো এভাবে আমরা একটা অ্যালজেব্রিক ফর্মকে ম্যাট্রিক্স ফর্মে নিতে পারবো এবং ম্যাট্রিক্স ফর্মকে অ্যালজেব্রিক ফর্মে নিতে পারবো। তো আরেকটা, এখন আমি একটা নতুন কনসেপ্টের কথা বলবো, আর্গেন্স ডায়াগ্রাম। এটা হয়তো অনেকে এইচএসসি তে পড়ে আসেন, অনেকে হয়তো পড়েন নাই, ডাজেন্ট ম্যাটার, আমি এমনভাবেই পড়াবো যাতে আপনারা সবাই বুঝতে পারেন। সো মনে করেন আপনি একটা ছক আঁকলেন, ছকের ভিতরে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হলো ওয়াই অক্ষ বরাবর। এখন দেখেন এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ। সো ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যেটা থাকে, আমরা এই অংশটাকে রিয়েল সংখ্যা বসাবো, এবং এই অংশটাতে আমরা শুধু ইমাজিনারি সংখ্যা বসাবো, ইমাজিনারি সংখ্যা বলতে ইমাজিনারি পার্টটা। সো আপনার কাছে যদি একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে z = x+iy, এখানে x এর ভ্যালুটা এক্স অক্ষ বরাবর, আমি শুধু রিয়েল পার্টটা বসাবো আমি এক্স অক্ষ বরাবর, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ এই লম্ব বরাবর ওয়াই অক্ষ বরাবর আমি ইমাজিনারি পার্টটা বসাবো, যেটা কমপ্লেক্স নাম্বারের সাথে থাকে, ইমাজিনারি পার্টটা বসাবো ওয়াই অক্ষ বরাবর। সো এই উদাহরণটাই দেখেন, এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে। সো আমি ধরলাম জেড একটা বিন্দু, জেড বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এখন এক্স কমা ওয়াই হলে আমি এখান থেকে একটা লম্ব টানতে পারি, এখানে একটা লম্ব টানলাম, এই লম্বটার দূরত্ব কত হবে, অবশ্যই ওয়াই, আমরা স্থানাঙ্ক চ্যাপ্টার হয়তো শিখে আসছি, এই চ্যাপ্টার ভ্যালুটা দূরত্ব হবে, এখান থেকে এতটুকুর রেখাটা দূরত্ব হবে এক্স। তো এই বিন্দুটাকে আমি কি বলতে পারি, এক্স কমা ওয়াই। এখন দেখেন আমি যদি কেন্দ্র থেকে একটা রেখা টানি, এই রেখা যেটা থেটা অ্যাঙ্গেলে আছে, এটা হইতেছে আমার
এই রেখাটাই আমার প্রয়োজন। এখন এই রেখা থেকে আমি কিছু জিনিস, এটাকে এই রেখা চিত্রটাকে বাই দ্য ওয়ে আর্গন ডায়াগ্রাম বলা হয়। এই রেখা থেকে আমি একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে যে জেড এর মডুলাস ফর্ম। ওকে, এখান থেকে আমি জেড এর মডুলাস ফর্ম বের করতে পারি, সেই জিনিসটা আমি আপনাকে একটু দেখাচ্ছি। ওকে, সো মডুলাস অফ জেড জিনিসটা কি? মডুলাস জেড জিনিসটা হচ্ছে, এটাকে মডুলাস অফ জেড বলা হয়, এটার হতেছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা আপনারা কিভাবে আসছে, আপনারা জিনিসটা এভাবে ভাবতে পারেন যে এতটুকুর ভ্যালু, এটা হচ্ছে জেড, এটা এই রেখাটা হচ্ছে জেড, এটার ভ্যালু কত এখানে, এখানে যদি এটা এক্স হয়, এটা যেহেতু একটা আয়তাকার আছে, তার মানে এতটুকুর ভ্যালু হবে জেড। তার মানে আমি কি বলতে পারি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। সো এটা এই এতটুকু অংশকে আমাকে মডুলাস অফ জেড বলা হয়, এবং এটাই হচ্ছে মডুলাস জেড। এখন মনে করেন আপনাকে যদি দেওয়া হয় লেটস সে -5 জেড ইকুয়াল টু 5 প্লাস 12i, 5 প্লাস 12i, এখন এটার মডুলাস অফ জেড বের করতে বললো, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে নর্মালি আপনি জাস্ট ভ্যালুগুলো বসাই দেবেন। সো মডুলাস অফ জেড ইকুয়াল টু রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, অ্যান্ড দেন জাস্ট ক্যালকুলেটার মানগুলো বসাই দেবেন। আমার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার বসানোর পরে অনেকে হয়তো জানেন ডিরেক্টলি ভ্যালু 13 আসবে। তো এটাই হচ্ছে মডুলাস অফ জেড বের করার মান। এখানে অনেক সময় মান ভিন্ন আসতে পারে, একটু যদি কমপ্লিকেটেড এক্স এবং ওয়াইয়ের মান কমপ্লিকেটেড দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার দশমিকের মান আসবে। তো এই জিনিসটা খেয়াল রাখেন। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। এখন দেখেন এখানে কিন্তু একটা থেটা অ্যাঙ্গেলে এই জেড রেখাটা কানেক্ট হচ্ছে ও বিন্দু থেকে, তাই না? এখন এই থেটার ভ্যালুটা কত, আমাকে যদি থেটার ভ্যালুটা বের করতে হয়, সেটা সূত্র হবে ট্যান ইনভার্স থেটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। সরি ট্যান ইনভার্স থেটা না, ট্যান থেটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। কেন এক্স বাই ওয়াই? ট্যান থেটার মানেটা কি? ট্যান থেটার মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা? এখানে লম্ব হচ্ছে, আচ্ছা এটা ওয়াই বাই এক্স হবে, ট্যান থেটা ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখানে লম্ব কোনটা? এখানে লম্ব হচ্ছে আমার ওয়াই, অ্যান্ড ভূমি কোনটা? ভূমি হচ্ছে এক্স। তাহলে আমি বলতে পারি না ট্যান থেটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স? এখানে আমি যেহেতু থেটার কাজ করতেছি, থেটা যার সাথে থাকে সেটা হয় ভূমি, থেটার অপোজিটটা হয় লম্ব। লম্ব যেহেতু আছে ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ট্যান থেটা, তাই না? এখন আমি এই থেটার ভ্যালুটাই বের করবো। থেটার ভ্যালুটা হচ্ছে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এই থেটাটাকে আর্গুমেন্ট অফ জেড বলা হইতেছে। এই থেটাটাই হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। এখন আপনারা প্রিভিয়াসলি তো মডুলাস দিয়ে দেখছিলেন যে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। আপনাদের এখানে মডুলাস অফ ইউজ করা লাগবে না, নর্মালি কীভাবে মডুলাস ছাড়া ইউজ করতে হয় সেটা আমি দেখাই দিব। আর ট্যান ইনভার্সকে বাই দ্য ওয়ে অনেক জায়গায় লেখা থাকবে আর্ক ট্যান। আপনাদের স্লাইড বা অনেক টিচার হয়তো আর্ক ট্যান হিসেবে পড়াতে পারে। আর্ক ট্যান বেসিক্যালি ট্যান ইনভার্সই বোঝায়, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। ট্যান ইনভার্স মানে আর্ক ট্যান মানে ট্যান ইনভার্স। সো এখন আমি ট্যান ইনভার্সের বিভিন্ন কিছু মান দেখাই দিতে পারি। মনে করেন আপনার, এখন আমি একটা এক্সাম্পল দেওয়ার আগে একটু জিনিসটা একটু ক্লিয়ার করি, এই গ্রাফের বিষয়টা। বেসিক্যালি আমরা এক্স অক্ষ বরাবর কি নিছিলাম, এক্স অক্ষ বরাবর আমরা রিয়েল নাম্বার নিছিলাম, কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমরা ইমাজিনারি নাম্বার নিছিলাম। সো এটা যদি এক্স অক্ষ হয়, এই বরাবর শুধু রিয়েল নাম্বার, এক্স থেকে এক্স প্রাইম রিয়েল নাম্বার, অ্যান্ড ওয়াই থেকে ওয়াই প্রাইম শুধুমাত্র ইমাজিনারি নাম্বার। এখন যদি আমার কোনো একটা বিন্দু থাকে, লেটস সে 5, 5 প্লাস, আচ্ছা না, জিওমেট্রিক ফর্মই দিই, 5, -3। এখন তার মানে জিওমেট্রিক ফর্মে একটা আছে 5, -3, তার মানে কি 5টা কি এক্স এর মান। এক্স তাহলে কোথায় বসবে? এখানে 1 2 3 4 করে 5-এ আসবে, অ্যান্ড দেন -3 হলে কি হবে? উপরে যাবে না নিচে যাবে? অবশ্যই নিচে আসবে। তার মানে যখন এ মাইনাস বি ফর্মেটে থাকবে, তখন সেটা থার্ড কোয়াড্রেন্টে হয়। কিন্তু আবার যদি -5 এরকম না থাকে, যদি এরকম হতো -5 -3 দুইটাই মাইনাস আসলো, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমার এখানে -5 আসবে, অ্যান্ড দেন এখানে আবার -3, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা সরি, এটা থার্ড কোয়াড্রেন্ট আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে আসবে। ওকে, সো যখন -a -b আকারে থাকবে, তখন সেটা থার্ড কোয়াড্রেন্টে আসবে, আর 5a, -b ফরম্যাটে থাকবে, তখন সেটা ফোর্থ কোয়াড্রেন্টে আসবে। এখন যদি আমার দুইটাই পজিটিভ থাকতো, দুইটাই যদি 5, 3 থাকতো, সেই ক্ষেত্রে কি হতো? সেই ক্ষেত্রে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতো, যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি। ওকে, এখন আরেকটা উদাহরণ লাস্ট, যেটা শেষ আপনারা বুঝে গেছেন। যদি আমার -5, পজিটিভ 3 থাকতো, সেই ক্ষেত্রে কি হতো? সেই ক্ষেত্রে আমার এখানে 5 পর্যন্ত আসতো, অ্যান্ড দেন এখানে +3 পর্যন্ত আসতো। তো সেই ক্ষেত্রে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতো। সো এভাবে আমরা কোয়াড্রেন্টের বিষয়টা বুঝছি। এখন যদি কোনো একটা ইয়ার মান
ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট থাকে, সেই ক্ষেত্রে থেটার মানের কিছু সিস্টেম আছে যেটা আমরা এখন দেখব। যদি আপনার এরকম ভ্যালুর জন্য এক্স কমা ওয়াই আপনার জিওমেট্রিক ফর্মে আছে, যার কারণে আমি থেটার মান বের করবো। থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, যদি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে কখন হয় আমরা বলছিলাম এখানে, যদি দুইটাই পজিটিভ হয় তখন সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসে। যদি দুইটাই ফার্স্ট কোয়াড্রেন্ট থাকে সেই ক্ষেত্রে এইটাই হবে আমাদের থেটার মানটা। সেক্ষেত্রে আমি জাস্ট ক্যালকুলেটর বসাবো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যেটা আসে রেডিয়ানে বলে রেডিয়ানে, ডিগ্রিতে বলে ডিগ্রিয়ায়, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এরকম হয় সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টের রুল কি, ফার্স্টে এ মাইনাস এ কমা বি, অর্থাৎ শর্টকাটে বলে মাইনাস এক্স কমা ওয়াই এভাবে থাকে, সেই ক্ষেত্রে যদি সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য ট্যান ইনভার্স আগের বারের মতনই ট্যান ইনভার্স হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স থাকবে, কিন্তু সাথে সাথে একটা 180 ডিগ্রি যোগ হবে, প্লাস 180 ডিগ্রি। এখন যদি আমার জিনিসটা এরকম হয়, আহ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, এটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। এখন যদি বিষয়টা এরকম হয় যে আমার থার্ড কোয়াড্রেন্টে আছে, সেই ক্ষেত্রে কি হবে, থার্ড কোয়াড্রেন্টেও থাকলে সেমভাবে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস 180 ডিগ্রি। আবার যদি এরকম হয় যে ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে কখন হয়, যখন দুইটার মানই ফোর্থ কোয়াড্রেন্টে হয় যখন এ এক্স মাইনাস ওয়াই, এক্স, হ্যাঁ এক্স কমা মাইনাস ওয়াই আকার থাকে। সো এক্স কমা মাইনাস ওয়াই যদি এই ফরম্যাটে থাকে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে ফোর্থ কোয়াড্রেন্টে বলতে পারি। সেই ক্ষেত্রে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস 360 ডিগ্রি, থ্রি 360 ডিগ্রি। সো ফার্স্ট কোয়াড্রেন্টে যখন হবে তখন থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যখন সেকেন্ড কোয়াড্রেন্টে হবে তখন থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস 180 ডিগ্রি, এবং থার্ড কোয়াড্রেন্টেও সেম নিয়ম, থার্ড কোয়াড্রেন্টেও সেম নিয়ম, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমার ট্যান ইনভার্স প্লাস 360 ডিগ্রি। সো এটাই ছিল আর্গুমেন্ট অফ জেড বের করার নিয়ম। আশা করি আপনারা বুঝছেন। ওকে, এখন আমরা কনজুগেট অফ জেড দেখব। তো এটা তেমন কিছুই না, বেসিক্যালি মনে করেন আপনার কাছে একটা জেড দেওয়া আছে, লেটস সে 5 + 3i, বেসিক্যালি এক্স প্লাস আই ওয়াই আকার একটা ফরম্যাটে আছে। এটার কনজুগেট হবে শুধুমাত্র এখানে যেই ইয়াটা আছে, এটা 5 কি ছিল, 5 ছিল এক্স, 3 ছিল ওয়াই। সো এইখানে জাস্ট এই দুইটার মাঝে চিহ্নটা পরিবর্তন হয়ে একটা মাইনাস আসবে। সো বেসিক্যালি যদি ফরম্যাটটা এক্স প্লাস আই ওয়াই আকারে থাকে, সেই ক্ষেত্রে আমার কনজুগেটটা হবে এক্স মাইনাস আই ওয়াই আকারে। সো এই উদাহরণটার জন্য কি হবে, আমরা মাত্র যে এই উদাহরণটা দিলাম সেটার জন্য কি হবে, সেটার জন্য হবে আমার 5 কমা জাস্ট চিহ্নটা পরিবর্তন হবে -3i। এখন যদি আমার জিনিসটা উল্টা থাকতো যে 5 মাইনাস, আচ্ছা এটা তো গেল উদাহরণ, আরেকটা উদাহরণ যদি আমরা দেই, ফর এক্সাম্পল -9 -5i, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রেও আমার চিহ্নটা পরিবর্তন হবে। কিসের চিহ্ন পরিবর্তন হবে, শুধুমাত্র এতটুকু অংশের চিহ্ন পরিবর্তন হবে, এতটুকু অংশের, বাকি কোনো চিহ্ন পরিবর্তন হবে না। দ্যাট মিনস আমার -9 যা আছে, কনজুগেটকে বাই দ্য ওয়ে জেড বার দ্বারা প্রকাশ করা হয়। সো -9 যা আছে সেটাই হবে, -9 থাকবে, কিন্তু -5i এর বদলে কি হবে আমার +5i। আবার আরেকটা উদাহরণ বলি, মনে করেন আপনার কাছে জেড দেওয়া আছে জাস্ট -2i। অ্যাগেইন আমাদের কোনটা পরিবর্তন হয়, চিহ্ন শুধু কনজুগেট অফ জেড বের করার সময় শুধুমাত্র আমাদের এই প্লাসটা পরিবর্তন হয়, আর কিছুই চেঞ্জ হয় না। সো এক্ষেত্রে কি হবে, আমার এখানে +2i, জেড ইকুয়াল টু +2i আছে, তার মানে জেড বার বা কনজুগেট অফ জেড +2iটা -2iটা +2i হয়ে যাবে। সো 2i, এটাই হচ্ছে কনজুগেট অফ আই। এটা থেকে তেমন বেশি কিছু একটা কমপ্লিকেট করার কথা না, তবু বেসিকটা কি দেখাই দিলাম, বাট এটা ইউজ করতে হইতে পারে আমাদের। তো এই কনজুগেট নিয়ে কিছু প্রপার্টিজ আছে, একটু প্রপার্টিজগুলো দেখাই দিই। ওকে, সো ফার্স্ট প্রপার্টি হইতেছে, যদি একটা কনজুগেট থাকে, একটা জেড এক্স ইকুয়াল টু প্লাস আই ওয়াই, এরকম একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল আছে, কমপ্লেক্স নাম্বার আছে, এটারকে যদি আপনি একবার কনজুগেট করে যে ভ্যালুটা পাবেন, সেই কনজুগেটটাকে আরও দুইবার যদি আরও একবার যদি কনজুগেট করেন, তাহলে আপনার এই দুইটা ইকুয়াল হবে। জিনিসটা কীভাবে, মনে করেন আপনার কাছে আছে 5 + 3i, 5 + 3i একটু আগে দিয়েছি, সো অন্য একটা দিই, যেমন 2 + i দিলাম। সেই ক্ষেত্রে এটা কনজুগেট কী হবে, 2 - i, ও ওয়েট সরি, কোন একটা নাম্বারের কনজুগেট সেটা সমান হবে। সো জেড ইকুয়াল টু জেড
জেড ইকুয়াল টু জেড বার। সো কোনো একটা সংখ্যাকে যখন আমি লিখবো জেড আসছে, কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি জেড হয় এবং সেটা কনজুগেট কি হবে আমার 2 - i, তো আমি এটাকে যখন আরও একবার কনজুগেট করবো, সো 2 - iটা আবার 2 + i-তে কনভার্ট হবে। সো এটা ছিল আমাদের কনজুগেটের ফার্স্ট প্রপার্টি। অ্যান্ড দেন সেকেন্ড আরেকটা প্রপার্টি দেখাবো, সেটা হচ্ছে জেড ইকুয়াল টু কোনো একটা সংখ্যার কোনো কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাসের মডুলাসের যে ভ্যালুটা আসবে তার কনজুগেটেরও সেম ভ্যালুটা আসবে। জিনিসটা কেন আপনি নিজে ভেবে দেখেন, আমার এখানে √x² + y², সো y এর মানের সাথে যতই মাইনাস থাকুক না কেন আমরা কিন্তু সেই মাইনাসটাকে এখানে বসালে স্কোয়ারের কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো সেই কারণে আপনি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের যেই মডুলাসের ভ্যালু আসবে ওই কমপ্লেক্স নাম্বারের কনজুগেটেরও সেম ভ্যালু আসবে। তো কনজুগেটের এমন কিছু প্রপার্টিজ আছে, আরেকটা হচ্ছে জেড প্লাস জেড বার ইকুয়াল টু 2x আসবে, জেড বার ইকুয়াল টু 2x আসবে। আর আরেকটা লাস্ট কি আছে, আচ্ছা ঠিক আছে, এতটুকু শিখলেই হবে, জিনিসটা অতটাও ইম্পর্টেন্ট নেই প্রপার্টিসগুলো, কারণ এখান থেকে বেশি একটা কোশ্চেন আসে না। ওকে, আমাদের কনজুগেট অফ জেড গেল। ওকে, এখন কোঅর্ডিনেটস নিয়ে আমরা কথা বললাম, এবার হচ্ছে আমরা নতুন একটা ফর্ম শিখবো, সেটা হচ্ছে পোলার ফর্ম। তার আগে আমি জাস্ট একবার ওই ছবিটা একবার এখানে ছোট করে এঁকে দেখাই। এই বরাবর ছিল এক্স, এই বরাবর ছিল এক্স, এই বরাবর ছিল আমার ওয়াই, অ্যান্ড দেন এখানে আমরা এই বিন্দুটা ধরে নিছি, এই বিন্দুটা জিওমেট্রিক ফর্মে আছে, একটা কমপ্লেক্স নাম্বার, লেটস সে এক্স কমা ওয়াই ফর্মে আছে, অ্যান্ড দেন আমরা ও বিন্দু থেকে একটা রেখা টানলাম ও পি আকারে। এখন এখানে থেটা অ্যাঙ্গেল তৈরি করছে, আর ওপি এর দূরত্ব আমি আর ধরলাম। আর এর মান কি হবে, মডুলাস অফ জেড কিন্তু আর। সো এখানে এই যে কমপ্লেক্স ভ্যারিয়েবলটা আছে সেটাকে আমি যদি অ্যালজেব্রিক ফর্মে লিখি সেটা হবে এক্স প্লাস আই ওয়াই। এখন পোলার ফর্মটা কি? পোলার ফর্মটা হচ্ছে যখন আমি এই জাটার এখানে আর এর যে ভ্যালুটা বা মডুলাস অফ জেড অ্যান্ড থেটা, এই দুইটা নিয়ে আমরা যে একটা নতুন ফর্ম তৈরি করি সেটাই হচ্ছে পোলার ফর্ম। থেটা হইতেছে আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেড। সো আর কমা থেটা হইতেছে জেড ইকুয়াল টু জেড ইকুয়াল টু আর কমা থেটা, আর কমা থেটা। সো আপনারা চাইলে ক্যালকুলেটর ইউজ করেও কিন্তু আর কমা পোলার ফর্মে ডিরেক্টলি বের করতে পারবেন। আপনাদের ক্যালকুলেটর শর্টকাট টেকনিক আছে, হয়তো আপনারা জানেন, না জানলে আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। সো আচ্ছা, এটা পোলার ফর্ম পি এফ হবে একটা, পি কমা এফ। ওকে, সো এটা হইতেছে আপনার পোলার ফরম্যাট। সো এই ক্ষেত্রে আপনাকে যদি একটা দেওয়া থাকে, সো লেটস সে আপনার কাছে দেওয়া আছে 3,3,147 ডিগ্রি, 147 ডিগ্রি। সো এখন যদি আপনাকে এটা পোলার ফর্মে আছে, সেই ক্ষেত্রে এখানে ভ্যালু কোনটা, এখানে এই আর হইতেছে আপনার 3 এর ভ্যালুটা হইতেছে আর, অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা হইতেছে থেটা। আর বুঝিতেছে কি, এখানে হয়তো একটা জিওমেট্রিক ফর্মে হয়তো একটা এক্স প্লাস আই ওয়াই ছিল, সো এখানে আর এর ভ্যালুটা হইতেছে √x² + y², √x² প্লাস ওয়াই স্কোয়ারের এই ইয়ার ভ্যালুটা হচ্ছে √x² প্লাস ওয়াই স্কোয়ার, যেটা করে আমি 3 পেতেছি। অ্যান্ড দেন আমি যখন আবার থেটা ইকুয়াল টু আর্ক জেড করবো এই ইয়াটার জন্য, কমপ্লেক্স নাম্বারটার জন্য থেটা ইকুয়াল টু আর্ক জেড পাবো। এখানে এক্স প্লাস ওয়াই কি মান আমরা জানি না, সেটা ইকুয়াল টু আর্ক জেড করবো, সেখানে হয়তো আমি 147 ডিগ্রি পাবো। তো এটাই হচ্ছে বেসিক্যালি পোলার ফর্মের কনসেপ্ট। কীভাবে পোলার ফর্মে কনভার্সন করতে হয় সেটা আমরা পরে দেখবো। আপাতত আমরা কনভার্সনটা শুরু করি। আচ্ছা, ফার্স্টে আমরা পোলার ফর্মে কনভার্সনটা দেখাই দিই। তো মনে করেন আপনার কাছে, আচ্ছা এখন আমরা প্রথম যে কনভার্সনটা দেখব সেটা হচ্ছে অ্যালজেব্রিক ফর্ম থেকে পোলার ফর্মে। সো মনে করেন আপনার কাছে অ্যালজেব্রিক ফর্মে একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল আছে এক্স প্লাস আই ওয়াই। এখন এটার পোলার ফর্ম কি হবে আমরা জানি, এটার পোলার ফর্ম হবে আর কমা থেটা। এখানে আরটা হচ্ছে √x² প্লাস ওয়াই স্কোয়ার, আর থেটারটা কি, থেটারটা ভ্যালু কি ছিল, থেটার ভ্যালু ছিল থেটা ইকুয়াল টু আর্গ জেড, থিটা ইকুয়াল টু আর্ক জেড। এখন আমরা কিছু এক্সাম্পল দিব। বেসিক্যালি আমার এক্স প্লাস আই ওয়াই দেওয়া থাকলে আমি অবভিয়াসলি তাকে পোলার বের করতে, আর মডুলাসটা বের করতে হবে। মডুলাস অফ জেডই তো ছিল আর, তাই না? মডুলাস অফ জেড ছিল আর। সো আমি যদি মডুলাস অফ জেড বের করতে পারি এবং থিটার মান বের করতে পারি, তাহলে আমি ওই কমপ্লেক্স নাম্বারটাকে পোলার ফর্মে কনভার্ট করতে পারবো। সো ফার্স্টে আমি একটা উদাহরণ দিই। মনে করেন আপনার কাছে একটা অ্যালজেব্রিক ফর্মে আছে জেড ইকুয়াল টু জেড ইকুয়াল টু এ বলছি 4 + 7i, 4 + 7i। এখন এটাকে জিওমেট্রিক ফর্মে আমি নিতে পারবো।
সো এটা হচ্ছে অ্যালজেব্রিক ফর্ম। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি চাইলে জিওমেট্রিক ফর্মে না নিয়ে ডিরেক্টলি বুঝতেছেন যে এটা এক্স হবে, এটা ওয়াই হবে। সো ডিরেক্টলি আপনি পোলার ফর্মে নিতে পারেন, কিন্তু আপনার টিচার যদি স্ট্রিক্ট হয় অ্যান্ড বলে দেয় যে না, অ্যালজেব্রিক ফর্মকে ফার্স্টে জিওমেট্রিক ফর্মে নিতে হবে এবং দেন পোলার ফর্মে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই নিয়মটা ফলো করতে হবে যদি আপনি ফুল মার্ক পেতে চান বা কোনো মার্ক যাতে কনসিডার করতে না চান। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনার টিচার কাছ থেকে জিনিসটা শিওর হয়ে নেন যে যদি অ্যালজেব্রিক ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে জিওমেট্রিক ফর্ম নিতে হবে অ্যান্ড দেন পোলার ফর্মে, নাকি ডাইরেক্ট অ্যালজেব্রিক থেকে পোলার ফর্মে যাওয়া যাবে। তো এটা সম্পূর্ণ আপনার টিচারের উপর ডিপেন্ড করে। আমাদের যে টিচার ছিল উনি বলে দিচ্ছিল যে অ্যালজেব্রিক ফর্মে থাকলে তাকে অবশ্যই আগে জিওমেট্রিক ফর্মে নিতে হবে। সো এটা জিওমেট্রিক ফর্ম কি হবে, এগেন এটা দেখেই বোঝা যাচ্ছে এটা 4,7 হবে। এখন যদি আমি পোলার ফর্মে নিই, ফার্স্টে আমাকে আর এর মান বের করতে হবে। আর কি? মডুলাস অফ জেড। আর যদি মডুলাস অফ জেড হয়, এটা কি হবে? 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। বেসিক্যালি এটা যদি এক্স অ্যান্ড দেন এটা ওয়াই, সেক্ষেত্রে অ্যান্সারটা কত আসতেছে আমরা ক্যালকুলেটারে বসায় দেখতেছি। 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এই ক্ষেত্রে আমার ভ্যালুটা আসতেছে √65। আর আমি যদি থেটার মান বের করি, থেটার মান কি জানি আমরা? আর্ক জেড এর মান কি ছিল? tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমরা দেখতেছি যে এখানে এটা পজিটিভ, এক্স এর মানটা পজিটিভ, ওয়াই এর মানটাও পজিটিভ, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। সেই হিসেবে আমার প্লাস কিছু দেওয়া লাগবে না। তো আমি জাস্ট ডিরেক্টলি ক্যালকুলেটারের মানটা বসিয়ে দিতে পারি অ্যাগেন। সেই হিসেবে আমার মান কত আসবে? tan ইনভার্স 4, সরি 4 না 7, tan ইনভার্স 7 বাই 4, আলটিমেটলি রেজাল্ট আসতেছে 60.25 ডিগ্রি। 60.25 ডিগ্রি। এখন আপনাকে এরকম দিল না, সারা জেড প্লাস জেড ইকুয়াল টু 4+7i না দিয়ে তার একটু ডিফারেন্ট করতে চাইলো, যেরকম জেড ইকুয়াল টু আপনার একটা মাইনাস দিয়ে দিল, সেটা হচ্ছে -3 প্লাস 5i। জাস্ট একটা উদাহরণ বলার জন্য বলতেছি, -3 প্লাস 5i। সেই ক্ষেত্রে কী হবে? সেই হিসেবে আপনি আবারও নর্মালি আর এর মানটা বের করবেন। এখানে আর এর ক্ষেত্রে √x এর মান হচ্ছে এটা, অ্যান্ড দেন ওয়াই এর মান হচ্ছে এটা, অ্যান্ড দেন থেটার মানটা ডিফারেন্ট হবে। যেহেতু আর এর মানটা সহজ তাই আমি এটা করে দেখালাম না, বাট থেটার মানটাতে ডিফারেন্ট যেটা হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন দেখেন এটা কোন কোয়াড্রেন্টে আছে। এখন আপনি যদি ইয়া করেন, ফার্স্ট অফ অল এখানে হইতেছে -3, তার মানে এই পার্টে আসবে, অ্যান্ড দেন +5 এর জন্য এখানে আসবে, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্ট অর থার্ড কোয়াড্রেন্টে থাকলে অলওয়েজ প্লাসে 180 ডিগ্রি হয়। তো আলটিমেটলি অ্যান্সারটা কত আসে আমি ক্যালকুলেটর বসায় দিতেছি। tan ইনভার্স ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 5 আর এক্স এর ভ্যালু 3, অ্যান্ড দেন সাথে আমি 180 দিতেছি, অ্যান্ড দেন আলটিমেটলি অ্যান্সারটা আসছে 120। আর একটা জিনিস কি, আপনার ক্যালকুলেটর চেক করে নেবেন আপনার ডিগ্রি মোড আছে কিনা। আপনাদের ইয়ার ক্ষেত্রে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে কখনো ডিগ্রিতে করতে হয়, কখনো রেডিয়ানে করতে হয়। সো যখন রেডিয়ানে দরকার হবে তখন রেডিয়ানে কনভার্ট করে নেবেন, আর যখন ডিগ্রিতে দরকার হবে তখন ডিগ্রিতে আছে কিনা সেটা শিওর হয়ে নেবেন। অনেক সময় রেডিয়ানে কনভার্ট করার পর আমরা শিওর থাকি না। তো এটাই হচ্ছে আমার এটার জন্য অ্যান্সার। আর সেক্ষেত্রে লাস্টে যখন আপনি আর এর মান এবং থেটার মান পাবেন, সেই হিসেবে একটা কাজ করে দিতে হবে যে পোলার ফর্ম, জাস্ট অ্যান্সার লেখার জন্য পোলার ফর্ম, এক্স এর মান কত ছিল এখানে, আর এর মান যত আসবে, আর এর মান √34 আসবে মেবি, √34। আর এখানে আসলে কত? 120.96 ডিগ্রি, 120.96 120.96 ডিগ্রি। সো এটাই ছিল আমার পোলার ফর্ম থেকে অ্যালজেব্রিক ফর্ম। কিন্তু এখন যদি আমাকে আবার উল্টাটা করতে বলে, যদি বলে যে অ্যালজেব্রিক ফর্মকে পোলার ফর্মে নাও, সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রেও আমাকে একটা প্রসেসে আগাতে হবে, সেটা আমি এখন দেখাবো। ওকে, সো মনে করেন আপনার কাছে একটা ইয়া আছে, জেড ইকুয়াল টু কমপ্লেক্স ভ্যারিয়েবল আছে, জেড ইকুয়াল টু আর কমা থেটা, পোলার ফর্মে আছে বেসিক্যালি। এখন আমাকে যদি অ্যালজেব্রিক ফর্মে আনতে হয়, সেই ক্ষেত্রে এক্স এর মান হবে, অ্যালজেব্রিক ফর্মে কি থাকে? একটা এক্স থাকে, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। সো আমার এক্স এবং ওয়াই এর ভ্যালুটা দরকার, এবং এক্স এর ভ্যালুটা হবে এক্স ইকুয়াল টু আর কস থেটা, এবং এটার মান আর কস থেটাই কেন হলো সেটাও আমি দেখাচ্ছি। আর কস থেটা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা, এখন এটা এক্স ইকুয়াল টু আর কস থেটা কেন হলো এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা, এটা কেন হলো এই কারণটা অ্যাকচুয়ালি জানা লাগবে না, কিন্তু কেউ যদি ইন্টারেস্টেড হন তবুও চাইলে দেখতে পারেন। গ্রাফটা কই ছিল? ওকে, এখানে দেখেন, এখানে আমাদের এতটুকুর মান ছিল থেটা। এখন আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, অ্যান্ড দেন এখান থেকে আরও একটা লম্ব টানলাম, সেই হিসেবে এটা হচ্ছে আর এর মান। এতটুকুর ভ্যালু কত? এতটুকুর ভ্যালু ছিল আমার ওয়াই, এতটুকুর ভ্যালু, এখান থেকে এতটুকুর ভ্যালু কত ছিল? এক্স।
তো এতটুকু ভ্যালু এক্স, এতটুকু ভ্যালু ওয়াই, এটা দরকার নাই। এখন দেখেন আমি যদি কস থেটার মান বসাই কি আসে? কসের মান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্বকে কস থেটা ইকুয়াল টু ওয়াই, আচ্ছা কস থেটা লম্ব বাই অতিভুজ না, সাইন থেটা লম্ব বাই অতিভুজ। সাইন থেটা, সাইন থেটা, এখানে লম্ব কোনটা? ওয়াই, অতিভুজ কোনটা? অবভিয়াসলি আর, সো আর, তার মানে ওয়াইয়ের ভ্যালুটা কত আসতেছে? আর সাইন থেটা। ওয়াইয়ের ভ্যালুটা আসতেছে আর সাইন থেটা। আমি এখানে কিসের ভ্যালু লিখছি? ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা। এখন আমি যদি একে উল্টা করে বলি যে কস থেটার ভ্যালু তাহলে কত হবে? কস থেটার ভ্যালু তাহলে দেখেন এখানে কস থেটার ভ্যালু কি ছিল? ভূমি বাই অতিভুজ। তো ভূমি কোনটা? এখানে এক্স, তার মানে এখানে কস থেটা, কস থেটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? এক্স, অতিভুজ কি? আর, তার মানে আমার এক্স এর ভ্যালু কি আসতেছে? আর কস থেটা, আর কস থেটা। সো আলটিমেটলি আমার কিন্তু এক্স এর ভ্যালু এটাই আসতেছে। সো এভাবেই আর কি আমরা পোলার ফর্ম থেকে অ্যালজেব্রিক ফর্মে আনি। তো আমি একটা উদাহরণ দেখাই দিই আপনাদেরকে। মনে করেন আপনার কাছে আছে 5.7 ডিগ্রি, সরি 5.7 ভ্যালু এক্স এর আর এর মান, অ্যান্ড দেন থিটার মান দেওয়া আছে 223 ডিগ্রি, 223 ডিগ্রি। এখন আর এর মান, তার মানে এটা আর এর ভ্যালু, এটা হচ্ছে আর এর ভ্যালু, আর এটা কিসের ভ্যালু? এটা অবশ্যই থিটার ভ্যালু। তাহলে আমি এখন এক্স এর ভ্যালু বের করতে পারি। এক্স ইকুয়াল টু কি? আমি জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা। সো 5.7 কজ 223 ডিগ্রি, অ্যান্ড দেন আলটিমেটলি যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার, 23 ডিগ্রি। অ্যান্ড আলটিমেটলি যে ভ্যালুটা আসছে, অ্যান্ড দেন ওয়াই এর ক্ষেত্রেও সেম, আপনি জাস্ট ভ্যালুগুলো লিখবেন 5.7 কিসের মান চেঞ্জ হবে? এখানে কজ আছে, জাস্ট এখানে সাইন হবে, বাকি সব কিছুই সেম, 223 ডিগ্রি। অ্যান্ড দেন আলটিমেটলি যে ভ্যালুটা আছে সেটাই হবে আমার অ্যান্সার। যে ভ্যালুটা আসবে সেটা এখানে বসাবেন, অ্যান্ড দেন সেটাই হচ্ছে আপনার অ্যালজেব্রিক ফর্মে হবে। সো এভাবেই আমরা কোনো একটা পোলার ফর্ম দেওয়া থাকলে অ্যালজেব্রিক ফর্মে কনভার্ট করতে পারবো। So এখন আমরা একটা নতুন ফর্ম শিখবো, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। এক্সপোনেনশিয়াল ফর্মটা সবচেয়ে ইম্পর্টেন্ট টু বি অনেস্ট, এবং এখান থেকে সম্ভবত ম্যাথ আসার চান্স সবচেয়ে বেশি। সো এই পার্টটা সবচেয়ে ভালোভাবে দেখেন। সো এক্সপোনেনশিয়াল ফর্মটা আমরা কীভাবে লিখি? আগে পোলার ফর্মটা একবার জাস্ট বলি। পোলার ফর্মে থাকলে আমরা কি করি? আর কমা থেটা থাকে। সো এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে জেড, ধরলাম একটা এক্সপোনেনশিয়াল ফর জেড, সেই হিসেবে আর ই টু দি পাওয়ার আই থেটা, আর ই টু দি পাওয়ার আই থেটা, এটাই হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ফর্ম। কিন্তু এখানে বিষয় আসছে থেটার মানটা কিন্তু রেডিয়ানে, থেটার মানটা রেডিয়ানে। সো এই জিনিসটা খেয়াল রাখেন, থেটার মানটা রেডিয়ানে, এই জিনিসটা খেয়াল রাখেন। আর আর হইতেছে এখানে যে আরটা সেটাই আর, এখানে আরটা বেসিক্যালি মডুলাস অফ জেড, মডুলাস অফ জেড। আর থেটার মানটাও এখানে যা থেটা ছিল এখানেও সেটা, আর জেড। খালি পার্থক্য হচ্ছে এখানে থেটাটা রেডিয়ানে হবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখেন। আর এখন আমরা এটার কনভার্সন দেখব যে কিভাবে ইয়া দেওয়া থাকলে, অ্যালজেব্রিক ফর্মে দেওয়া থাকলে এক্সপোনেনশিয়ালে নেওয়া যায়, এবং কিভাবে এক্সপোনেনশিয়ালে থাকলে অ্যালজেব্রিক ফর্মে নেওয়া যায়। সো দেখেন, যদি আমাকে একটা উদাহরণ দেওয়া হয় 4+7i, 4+7i, সেই ক্ষেত্রে আর এর মান কত হবে? অবভিয়াসলি আর এর মান হবে √x² প্লাস ওয়াই স্কোয়ার। সেই হিসেবে অ্যান্সারটা কত আসতেছে? 4² প্লাস 7²। আপনি নিজেরা অ্যাটলিস্ট ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কিন্তু জানেনই অ্যালজেব্রিক যদি পোলার ফর্ম আমি এই ফর্মে আনতে পারি, তাহলে ডিরেক্টলি আমি এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে আসতে পারবো। সো আপনারা পসিবল হলে ম্যাথটা একটু পজ করে চেক করেন, দেখেন আপনাদের সাথে উত্তরটা মিলে কিনা। সো আপনাকে আর এর ভ্যালুটা এখান থেকে বের করবেন। আর এর ভ্যালুটা কত আসবে এখানে? 4√4² প্লাস 7², আলটিমেটলি আসতেছে √65। তার মানে অ্যান্সার হচ্ছে 8.06, 8.06। এটা হচ্ছে আর এর ভ্যালু। এখন আমাকে থেটার ভ্যালু বের করতে হবে। থেটার ভ্যালু কত আসবে? যেহেতু দুইটাই পজিটিভ, তার মানে আমাকে tan ইনভার্স y/x হবে, tan ইনভার্স 7/4। tan ইনভার্স 7/4 এর ভ্যালু কত আসবে? tan ইনভার্স 4 এর ভ্যালু আসতেছে tan ইনভার্স 7/4। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এখানে আপনার ভ্যালুটা হয়তো ডিগ্রিতে আসবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটা চেঞ্জ করে নিতে হবে। ডিগ্রিতে থাকলে আপনার ক্যালকুলেটারের মোডটাকে ডিগ্রি থেকে রেডিয়ানের মোডে নিয়ে নেন, অ্যান্ড রেডিয়ানের মোডে 1.05 রেডিয়ান আসতেছে, 1.05 ইন রেডিয়ান্স। পাশে আপনাদের যদি টিচার বলে দেয় তাহলে রেখে দিতে পারেন, আর যদি আপনি খাতায় নোট করেন তাহলেও পাশে রেডিয়ান্স লিখে দেন। পরে যখন প্র্যাকটিস করতে থাকবেন এই জিনিসটা চোখে পড়বেন, and এটা অনেক অনেক হেল্প করবে। সো আলটিমেটলি এক্সপোনেনশিয়াল ফর্মটা কি হয় তাহলে আমার? এখানে আমি আর এর মান পেয়ে গেছি 8.06, অ্যান্ড ই টু দি পাওয়ার আই, আচ্ছা আগে ইয়াটা লিখি, 1.05 হইতেছে থেটা, অ্যান্ড দেন আই এর মান।
সো এটাই হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ফর্ম। অ্যালজেব্রিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়ালটা আনাটা বেশি একটা কমপ্লিকেটেড না, এবং আমাদেরকে যেটা করতে হবে বেসিক্যালি যে মানটা দেওয়া থাকবে সেটাকে আমি পোলার ফর্মে যেভাবে আর এর মান বের করি এবং থিটার মান বের করি, এখানেও সেমভাবে আমাকে থিটার মানটা বের করতে হবে। সো এই গেল আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে যদি আপনাকে ইয়াতে আনতে বলে সেটার ক্ষেত্রেও একটা জিনিস আছে, বাট আমাদেরকে আপাতত ইয়াটা দেখতে হবে অয়লার থিওরেমে। সেটা আমি আসতেছি এখানে, এএফ টু ইএফ এটা আমি আসতেছি। আপাতত অয়লার থিওরেমটা দেখেন। ওকে, অয়লার থিওরেম বলছে যে ই ইকুয়াল টু আই টু দি পাওয়ার টি। এখানে টিটা হইতেছে থেটার মানটাই, এখানে টি লেখা হয়, টিটা এখানে রেডিয়ানে আছে। ই ইকুয়াল টু আই টু দি পাওয়ার টি ইকুয়াল টু কজ টি প্লাস আই সাইন টি। ওহো, ইকুয়াল টু আই সাইন টি। সো ই টু দি পাওয়ার আই টি থাকলে, ই টু দি পাওয়ার আই থেটা থাকলে কস থেটা প্লাস আই সাইন থেটা, যেখানে থেটার মানটা বা টি এর মানটা রেডিয়ানে, অ্যাগেইন এই জিনিসটা খেয়াল রাখেন। এটাই হতেছে আপনার অয়লার ফর্ম। এখন অয়লার ফর্মটা কেন শিখাইলাম অ্যালজেব্রিক ফর্মের আগে, সেটা এখনই আপনারা বুঝবেন। মনে করেন আপনাকে একটা ইয়া দেওয়া হলো 7 আচ্ছা এই পৃষ্ঠা না লিখি, এখানেই লিখি। মনে করেন আপনাকে একটা দেওয়া হলো 7.2 ই টু দি পাওয়ার 4.5 আই টি। এখন আমরা একটা এক্সপোনেনশিয়াল ফর্মে কি জানি, এক্সপোনেনশিয়াল ফর্মে থাকে আর, তার মানে এটা আমি আর বলতে পারি, অ্যান্ড দেন আচ্ছা একটু বসাই লিখি। এক্সপোনেনশিয়াল ফর্মে থাকে ফার্স্ট থেকে আর, সো 7.2টাকে আমি আর বলতে পারি, অ্যান্ড দেন ই টু দি পাওয়ার আই থেটা থাকে, তাই না? তার মানে এখানে 4.5টা হচ্ছে থেটা। আচ্ছা এটা টি হবে, টি না এটা আই হবে, 4.5 আই। সো আমার কাছে থেটার মান আছে, আমার কাছে আর এর মান আছে, কিন্তু ইয়ার ক্ষেত্রে তো আমার এই অয়েলের যে থিওরেম দিয়েছিলাম সেখানে কিন্তু কোনো আর নাই। দেখেন এখানে কি কোনো আর আছে? না, নাই। আমি থিওরির মধ্যে কোথাও আর বলি নাই, কিন্তু আমার যে ইয়াটা দেওয়া আছে অয়েলার ফর্মে যেটা মান পেতেছি সেখানে একটা আর এর ভ্যালু আছে। এখন সেটা কি, সেটা কোনো সমস্যাই না, আপনি জিনিসটাকে একটা গুণ হিসেবে ভাবতে পারেন। আপনি 7.2 তার মতো রেখে দিলেন, এতটুকু পার্টকে আপনি এক্সপোনেনশিয়ালের সূত্র বসাই দিলেন, তাহলেই তো হয়ে গেল, তাই না? এতটুকু অংশের জন্য এক্সপোনেনশিয়ালের সূত্র কি হবে? আমরা কি জানি? ই টু দি পাওয়ার আই থেটা ছিল, সেটাকে আমরা কি করব? কস থেটা প্লাস আই সাইন থেটা, যেখানে আমাকে থেটার মানটা রেডিয়ানে নিতে হবে, এবং এখানে রেডিয়ানে আছে, এখানে 4.5টা রেডিয়ানেই আছে। সো আমার কি হবে? এতটুকু আমি ব্রেকেটে রাখলাম, কস কস 4.5 প্লাস সাইনের সাথে আই থাকে, সো সাইন 4.5, এগেইন এটা রেডিয়ানে হবে। সো আপনার ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে কিনা চেক করে নেন। এখন রেডিয়ানে দেওয়ার পরে কত আসতেছে আমরা দেখি। কস 4.5 প্লাস 4.5 এর ভ্যালু আসতেছে -2.11, আর 7.2 তার মতোই থাকবে। 7.2 কোনো চেঞ্জ নেই, এখানে আসবে -2.11। আর সাইনের ক্ষেত্রে কি হবে? সাইনের ক্ষেত্রে যেহেতু একটা আই আছে, আমরা সেই আইটাকেও লিখবো মাইনাস 0.977 বা 0.98 দিতে পারি, 0.98, অ্যান্ড এখানে তার মতন আই থাকবে। সো এখন এটা হচ্ছে আমার একটা ফর্মে আসলো, কিন্তু এটাও তো পুরোপুরি আমি এক্সপোনেনশিয়াল ফর্মে বলতে পারি না। সেই ক্ষেত্রে কি করতে পারি? এটা মনে করেন এএফ টু ইএফ লেখা, এখানে এএফ ইএফ টু এএফ লেখা আছে মনে করেন। ওকে, সো এখন দেখেন আমার কাছে এতটুকু ভ্যালু আসলো, আমি এটাকে কি করতে পারি? আমার এই যে 7.2টা আছে, আমি 7.2 এর সাথে গুণ করে দিতে পারি। গুণ করে দিলে আমার কত আসতেছে? 1.59 সামথিং, 1.59 সামথিং। অ্যান্ড দেন এই 7.2টা, এই এই 7.2টাকে আমি এই 0.98 এর সাথে গুণ দিতে পারি। সেক্ষেত্রে আমার কি আসতেছে? -7.03 সামথিং আই। এখন দেখেন আমাদের অ্যালজেব্রিক ফর্ম কি ছিল? এক্স প্লাস আই ওয়াই। এটাকে আমি এক্স বলতে পারি না, আমি এতটুকু অংশকে ওয়াই বলতে পারি না, আর আমার তো ইমাজিনারি পার্ট আছে। তার মানে কি হলো? আমি একটা এক্সপোনেনশিয়াল ফর্মকে একটা অ্যালজেব্রিক ফর্মে নিয়ে আসলাম। সো আমি যদি জিনিসটাকে সামারাইজ করি, যদি আমাকে এক্সপোনেনশিয়াল থেকে অ্যালজেব্রিকে আনতে হয়, ফার্স্টে আমাকে অয়লার থিওরেম ইউজ করতে হবে। অয়লার থিওরেমে আমাকে এটা একটা ফরম্যাটে আনতে হবে। বেসিক্যালি আর এর মান ই টু দি পাওয়ার আই থেটা থাকবে, আর আই থেটা থাকবে, আপনি আরটাকে তার মতন লিখে দিবেন, অ্যান্ড ই টু দি পাওয়ার আই এর জন্য আপনি অয়লারের থিওরেমটা ইউজ করবেন, যা আসবে, অ্যান্ড দেন পরে আর এর ভ্যালুটাকে প্লাসের সাথে যোগ করবেন। এখানের জন্য আপনি পাবেন এক্স, কজের জন্য আপনি এক্স এর ভ্যালুটা পাবেন, আর সাইনের জন্য আপনি আই প্লাস এই ওয়াই এর মান, ইমাজিনারি পার্টটা পাবেন। সো এটাই হইতেছে আমাদের ইয়ার মান।
অ্যালজেব্রিক ফর্ম থেকে অয়লারের ফর্মে নেওয়া টেকনিক। এবার আপনাদের কিছু অপারেশনস আছে, সেই অপারেশনসগুলো দেখবো। অপারেশন থেকে সাধারণত কোশ্চেন আসে না, তবু আমি দেখাই জিনিসটা। ওকে, আমরা প্রথম যে অপারেশনটা দেখব সেটা হচ্ছে জিওমেট্রিক অপারেশন। আমাদের জিওমেট্রিক অপারেশনের সাথে পোলার অপারেশন দেখব অ্যান্ড এরপর সিম্পলিফিকেশন দেখব। সো যদি আপনাকে জিওমেট্রিক ফর্মে অপারেশন করতে বলে, সো লেটস একটা জিওমেট্রিক ফর্ম আছে x1, y1, x1, y1 অ্যান্ড দেন আরেকটা হইতেছে x2, y ওহো প্লাস না তো, x2, y2। এক্ষেত্রে আমাকে এদের জিওমেট্রিক ফর্মে থাকা অবস্থায় এদেরকে যোগ করতে হবে এবং অথবা ডট গুণ করতে হবে। সো এটাকে আমি Z1 ধরলাম, এটাকে আমি Z1 ধরলাম অ্যান্ড এটাকে আমি Z2 ধরলাম। সো বেসিক্যালি কী করতে হবে আমাকে, Z1 প্লাস Z2। সো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে x1 এর এখানে যে x1টা আছে এখানে x2টা আছে, সেটা জাস্ট এখানে যোগ হবে x1, x2 অ্যান্ড দেন এটা হবে x1, সাধারণত জিওমেট্রিক অপারেশন আসে না, যদিও যদি না আসে, যদিও কোনো কারণে এসে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন, জিওমেট্রিক অপারেশন y1 প্লাস y2। অ্যান্ড দেন আপনাকে যদি z1 ইন্টু z2 বলে, সেই ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে x1 ইন্টু x2 মাইনাস y1 ইন্টু y2, x1, x1 ইন্টু y2 প্লাস x2 ইন্টু প্লাস y2 x2 ইন্টু y1। এটা হচ্ছে গুণ অবস্থা। সো এই ইয়াটা একটু কঠিন লাগতে পারে, বাট আলটিমেটলি যদি আপনি একটু প্র্যাকটিস করেন, হয়তো আলটিমেটলি আপনাদের এটা মুখস্থ হয়ে যাবে। প্রথমটা তো অবশ্যই ইজি। এখন আরেকটা অপারেশন আমরা দেখতে পারি, সেটা হচ্ছে অপারেশনস ইন পোলার ফর্ম। সো সেটাও বেশি একটা কঠিন না। মনে করেন আপনার কাছে একটা পোলার ফর্ম আছে, লেটস সে z1 ইকুয়াল টু সরি z1 ইকুয়াল টু r1, z1 equal to r1, theta 1 and z2 obviously তাহলে আমরা r2, theta 2 দিব, r2, theta 2। সো z1 ইন্টু z2 কি হবে, ফার্স্টে আমরা z1 ইন্টু z2 করতেছি, z1 ইন্টু z2। আপনাদের পোলার ফর্মে প্লাসের যে অপারেশন সেটা দরকার নেই, সো আপনারা গুণ অবস্থাটা শিখলেই হবে, r1 ইন্টু r2, theta 1 প্লাস theta 2। এটা হচ্ছে আমাদের পোলার ফর্মের গুণ অপারেশনের জন্য z1 ইন্টু z2, z1 ইন্টু z2 হবে r1 ইন্টু r2, থেটা 1 ইন্টু থেটা 2। আর যদি আমাকে ভাগ করতে বলে, যদি বলে z1 ডিভাইডেড বাই z2 কি হবে, সেই ক্ষেত্রে জিনিসটা বেশি একটা কমপ্লিকেটেড না, জাস্ট এখানে দেখেন গুণ অবস্থায় আছে r1 বাই r2, এখানে হবে r1 ডিভাইডেড বাই r2। এখানে দেখেন থেটা 1, থেটা 1 থেটা 1 এখানে প্লাস অবস্থায় আছে, এটা প্লাস হবে অ্যাকচুয়ালি, থেটা 1 প্লাস থেটা 2, এখানে জাস্ট প্লাসের বদলে থেটা 1 মাইনাস থেটা 2 হবে, থেটা 1 মাইনাস থেটা 2 হবে। সো এটাই হচ্ছে পোলার ফর্মের অপারেশন। এখন আমরা আমাদের চ্যাপ্টারের মেইন যা থিওরি আছে সেগুলো শেষ। এখন আমরা একটা সিম্পলিফিকেশন দেখব, অ্যান্ড সিম্পলিফিকেশন সম্ভবত দুই টাইপের থাকতে পারে। তো এই সিম্পলিফিকেশনগুলোই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এই টাইপের ম্যাথেই মেইনলি দেওয়া হয়, তো সেটা এখন আমরা শিখব। তো এখন আমরা এই ম্যাথটা দেখব। এখানে কি বলা আছে, z ইকুয়াল টু 7.5 অ্যান্ড থেটার মান দেওয়া আছে 77 ডিগ্রি। সো এখানে 7.5টা কি, অবভিয়াসলি আর এর মান, অ্যান্ড এটা অবশ্যই পোলার ফর্মে আছে, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। আর ইকুয়াল টু 7.5 অ্যান্ড থেটার মানটা কি, থেটার মানটা হচ্ছে 77 ডিগ্রি। এটা হচ্ছে z1 এর জন্য, আর z2 এর জন্য কি দেওয়া, আচ্ছা ওকে, z2 এর জন্য কি দেওয়া, z2 এর জন্য আর এর ভ্যালু হচ্ছে 12.7 অ্যান্ড থেটার ভ্যালু হইতেছে 153 ডিগ্রি। সো এখন আমার কাজ হচ্ছে আমাকে 4z1 বের করতে হবে এবং 2.3z1। এখন একটু এখানে দেখেন, এখানে আমার কি বলা আছে, 4z1 অ্যান্ড দেন 2.3z3, তাই না? সো আমি যদি এখানে 4 এবং 2.3টাকে আলাদা করি, 4 ইন্টু 2.3 যেহেতু গুণ অবস্থায় আছে, অ্যান্ড দেন z1 ইন্টু z2 কে করি, তাহলে আমাকে কি বের করতে হবে, z1 এবং z2 এর মান, অর্থাৎ আমাকে এই পোলার ফর্মে থাকা অবস্থায় এদেরকে গুণ করতে হবে, অ্যান্ড দেন z1 z2 এর গুণ করতে হবে, যে ভ্যালুটা আসবে সেটাকে ডিরেক্টলি এখানে বসতে হবে, অ্যান্ড দেন গুণ করার পরে আমার এতটুকু ভ্যালুর সাথে গুণ করে দিতে হবে, এটাই আসবে আমার ফার্স্টের মানটা। কিন্তু সেকেন্ডের ক্ষেত্রে কি আছে, সেকেন্ডের ক্ষেত্রে আমার বলা আছে 4 বাই z1 ডিভাইডেড বাই 2.3 z2।
অ্যান্ড আমিও সেমভাবে এটা করতে পারি 4/2.3 অ্যান্ড দেন Z1/Z2 Z2। এখন আমরা মাল্টিপ্লিকেশনটা আগে দেখি অ্যান্ড দেন আমরা ইয়াটা দেখব, ভাগ করাটা দেখব। তো ভাগ করাটা আই গেস বুঝে গেছেন, আমাদের পোলার ফর্মে যে আমরা ভাগ করাটা শিখছি সেখানে এটা এখানে সেটা অ্যাপ্লাই করতে হবে। সো যে ফার্স্টে আমরা গুণেরটা দেখি, মাল্টিপ্লিকেশনেরটা দেখি। মাল্টিপ্লিকেশন দেখেন আমাদের কাছে যেহেতু এটা পোলার ফর্মে আছে সেটা আমার কিছু চেঞ্জ করা লাগতেছে না, আমি ডিরেক্টলি লিখতে পারতেছি Z1 × Z2 ইকুয়াল টু, এখন আপনারা ভাবতে পারেন এটাকে Z1 × Z2 আমি ডিরেক্টলি অ্যালজেব্রিক ফর্মে নিয়ে গেলাম, দেন নর্মাল যেই Z1 × Z2 গুণ করা যায় সেভাবে করতে পারি। আপনারা চাইলে করতে পারবেন, কিন্তু যদি কোশ্চেনে বলা থাকে যে মাল্টিপ্লিকেশনটা সরি মাল্টিপ্লিকেশনটা পোলার ফর্মে করো, সেই হিসেবে তখন যদি আপনি অ্যালজেব্রিক ফর্মে নিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার টিচার কিন্তু নাম্বার দিবে না। টিচার কাইন্ড হলে পার্শিয়াল নাম্বার দিতে পারে, কিন্তু ম্যাথটাকে ভুল কনসিডার করা হবে যদি ওখানে স্পেসিফিকলি বলা থাকে যে মাল্টিপ্লিকেশনটা পোলার ফর্মে করো। তো পোলার ফর্ম এটা আসার কথা না, বাট যদি আসে সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে। সো এখন আমি দেখাই দিই কীভাবে পোলার ফর্মে গুণ করা যায়, মাল্টিপ্লিকেশনটা করা যায়। আমরা কি জানি পোলার ফর্মে যখন থাকে R1 × R2 হয়। সো এখানে R1 এর মান কত 7.5 7.5 আর সরি R1 × R2 হবে। সো ইয়ার মান কত 12.7। এটা হচ্ছে আমার Z1 এবং Z2 এর আরেকটা মান, আরেকটা কিছু আচ্ছা আমি একবার জাস্ট ফরম্যাটটা একবার লিখে নিই। Z1 = Z2, সূত্রটা আমি একবার লিখে দিতেছি, R1 × R2, θ1 প্লাস θ2, θ1 প্লাস θ2। সো এটাই হইতেছে আমার সূত্র, আমি এই সূত্রকে অ্যাপ্লাই করতেছি। আমার এখানে R1 এর ভ্যালু হইতেছে এটা, অ্যান্ড R2 এর ভ্যালু হইতেছে এটা, এখানে θ1 এটা θ2। θ1 এর ভ্যালু কত 77, আর θ2 এর ভ্যালু কত 153 ডিগ্রি, 153 ডিগ্রি। সো আপনি আলটিমেটলি ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করেন আপনার আলটিমেটলি মানটা আসবে, আমার ক্ষেত্রে যেটা আসতেছে 7.5 × 12.7, 95.25, 95.25, আর এখানে আসতেছে 77 + 153, দ্যাট মিনস 230 ডিগ্রি, 230 ডিগ্রি। সো আমরা কিন্তু Z1 and Z2 এর মান পেয়ে গেছি। সেই ক্ষেত্রে এখন আমি কি করতে পারি, আচ্ছা আমি একটু এটা মুছে দিই। ওকে, আমি Z1 এবং Z2 এর মান পেয়ে গেছি। সো আমি জাস্ট এখন এখানে 4 × 2.3 এর মান বসাতে পারি, অ্যান্ড আমার কাছে Z1 and Z2 এর মানটা আছে। কিন্তু আমি এখানে Z1 and Z2 এর মানটা মনে হয় এখন গুণ করি নাই, না। সো 4 × 2.3 আমার ভ্যালু আসতেছে 9.2। আমরা Z and Z2 এর মানটা জানি 9.2 ইন্টু আমার যে ভ্যালুটা আছে এখানে 95.2 এবং 230 ডিগ্রি, সেটার সাথে জাস্ট বেসিক্যালি আমি গুণ করে দিব। সেখানে আমি আবার মাল্টিপ্লিকেশন করে দিব। সো 95.2.5 অ্যান্ড দেন একটা হচ্ছে 230 ডিগ্রি, 230 ডিগ্রি। সো আপনারা জাস্ট নর্মালি যে মাল্টিপ্লিকেশন করেন 9.5 এটার সাথে মাল্টিপ্লিকেশন করবেন, কিছু একটা ভ্যালু আসবে। আর 230 কেন্দ্রে ডিগ্রিতে আছে, এটার সাথে আবার আলাদা করে মাল্টিপ্লিকেশন করেন না। সো এটা করার পর যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আপনার এটার ভ্যালু হবে। এখন হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথটা। সেকেন্ড ম্যাথে আমাকে কি বলা আছে, সেকেন্ড ম্যাথে আমাদেরকে বলা আছে যে ফার্স্টে আমাদেরকে Z1 and Z2 এর ভাগফলটা বের করতে হবে। সো আগের বারের মতো না, এবার আমরা Z1 and Z2 এর মানটা ভাগফল বের করব, Z1/Z2। তার আগে আমি আরেকবার একটু সূত্রটা লিখে দিই। ফর এক্সাম্পল R1/R2, এবং থেটার ক্ষেত্রে আমরা কি জানি, আমাদের মাল্টিপ্লিকেশনের সময় θ1 + θ2 ছিল, আর ডিভিশনের সময় অবশ্যই θ1 - θ2 হবে। সো আমার এখানে কত ছিল, Z1 এর ভ্যালু ছিল আমার, আপনার ছেলে ডিরেক্টলি বসাতে পারেন 7.5/12.7, 7.5/12.7, আমার ভ্যালু আসতেছে 0.59, আর এটার ক্ষেত্রে আসবে আমার 153 - 77। সো আলটিমেটলি অ্যান্সারটা আসতেছে, সরি আমার 77 তো আগে রয়েছে। সো 77 ডিগ্রি - 153 ডিগ্রি, আমার অ্যান্সার আসতেছে -76 ডিগ্রি, -76 ডিগ্রি। কিন্তু আমরা কি এখানে মাইনাসটা বসাতে পারবো? না, আমাদেরকে মাইনাসটা বসাতে পারবো না। যখনই আমাদের এরকম পোলারে থেটার মানটা নেগেটিভে আসবে, যখনই আমাদের পোলারের মানটা নেগেটিভে আসবে তখন সেটার সাথে আমার 300 যে ভ্যালুটা আসবে সেটার সাথে 360 ডিগ্রি যোগ করে দিতে হবে। সো -76 এর সাথে যখন আমি 360 ডিগ্রি যোগ করতেছি তখন কত আসতেছে, -76 + 360, আলটিমেটলি অ্যান্সারটা আসতেছে 284 ডিগ্রি। সো এই জিনিসটা একটু খেয়াল রাখেন, যদি আপনাদের নেগেটিভে আসে সেই ক্ষেত্রে আপনাকে 360 ডিগ্রি যোগ করতে হবে নেগেটিভে হলে।
ওকে, সো এটা ছিল আমাদের এই ম্যাথটা। এখানে আপনি জাস্ট ফোর বাই টু পয়েন্ট থ্রি যে ভ্যালুটা আসবে সেটার সাথে এই 0.59 গুণ করে দিবেন, তো আলটিমেটলি যে মানটা আসে। আর এখানে 284 ডিগ্রি তো তার মতোই থাকবে, তাই না? সো এটাই আসবে অ্যান্সার। তো এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো সিম্পলিফিকেশনের। এই ম্যাথটা এই টাইপের ম্যাথই সাধারণত আপনাদের ইয়াতে আসার কথা মিডের ক্ষেত্রে বা কুইজের ক্ষেত্রে। তো আমি ম্যাথটা দেখাই দিচ্ছি। মনে করেন আপনার কাছে একটা ফর্ম আছে x প্লাস আই ওয়াই, এখানে যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু এদের উপরে পাওয়ার দেওয়া টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু ওয়ান বাদে যে ওয়ান গ্রেটার দেন ওয়ান। সো এটার ভ্যালু স্কোয়ার হতে পারে কিউব, 4, 5, 10, এরকম কিছু একটা বড় কোনো একটা মান হতে পারে। এইসব ক্ষেত্রে আপনাকে যখন সিম্পলিফাই করতে বলবে কিংবা অ্যালজেব্রিক ফর্মে, নর্মাল অ্যালজেব্রিক ফর্মে সিম্পলিফিকেশনে লিখতে হবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বা এভাবে বললো যে এক্স প্লাস আই ওয়াই আকারে লিখতে, সো এখানে আপনাকে পাওয়ারের মাধ্যমে গুণ করতে হবে। তো যদি স্কোয়ার থাকে কি হয়? যদি স্কোয়ার থাকে তাহলে এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স প্লাস আই ওয়াই, আমরা তো এভাবে গুণ করে দিতে পারি। সেক্ষেত্রে কি হবে? এক্স স্কোয়ারের সাথে গুণ হবে, এন্ড দেন এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এন্ড দেন আবার এটার সাথে মাল্টিপ্লিকেশন হবে। সো আমরা এভাবে নর্মালি বের করতে পারি, কিন্তু যদি কিউব বলে, কিউবে আমি তিনটা করলাম, সেক্ষেত্রে কিন্তু আমার কাজ অনেক বেড়ে যাবে। আবার যদি আবার ফোর বলে, সেক্ষেত্রেও আমাকে আরও অনেক কাজ করতে হবে এবং কাজ অনেক বাড়বে। ফাইভ বলে আরও বাড়তে থাকবে। তো আলটিমেটলি আমার এন এর মান যত বেশি হবে, আমার ম্যাথের প্রসেসটা অনেক বড় হবে। এখন এন এর মান যদি আমাকে 99 দিয়ে দেয়, সেক্ষেত্রে তো সেটা করা সম্ভব না। আগামীকালও এসে পড়লে আমার সম্ভব হবে না এই ম্যাথ করতে। সেই ক্ষেত্রে আমাদের সিম্পলিফিকেশনের একটা টেকনিক আছে। এই টেকনিকটাকে আমাদের এই কমপ্লেক্স নাম্বারে সিম্পলিফিকেশন বলা হচ্ছে। যদি এরকম থাকে, সেই ক্ষেত্রে আপনাদের ফার্স্ট স্টেপে হবে ওই ইয়া থেকে এক্স এবং ওয়াই আইডেন্টিফাই করা। এক্স এবং ওয়াই আইডেন্টিফাই করার পরে আর ওয়ান এবং থেটা আর ওয়ান সরি আর অ্যান্ড থেটার মানটা বের করা। আর এবং থেটার মানটা কিসের জন্য বের করা? আর হচ্ছে মডুলাস অফ জেড অ্যান্ড থেটা হচ্ছে আর মডুলাস অফ জেড। এটা আর থেটার মান ছিল আর্গুমেন্ট অফ জেড, আমরা প্রিভিয়াস এটা দেখে আসছি। এই দুইটা মান বের করার পরে আপনার যে কাজ থাকবে সেটা হচ্ছে এখানে যে এক্স প্লাস আই ওয়াই, সেটা প্রবাবলি অ্যালজেব্রিক ফর্মে থাকতে পারে, আর যে ফর্মে থাকুক অ্যালজেব্রিক ফর্মেই থাকবে। অ্যালজেব্রিক ফর্মে থাকলে সেটাকে আপনাকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিতে হবে। এক্সপোনেনশিয়াল ফর্মে নিতে হতেছে। সো কনভার্ট কনভার্ট টু এক্সপোনেনশিয়াল ফর্ম। যখন আপনি এক্সপোনেনশিয়াল ফর্মে নেবেন, এবং এটা কেন নিতে হবে সেটা আপনি অবশ্যই কোশ্চেন আসতে পারেন, এবং আমি একটা উদাহরণ দিয়ে সেটা দেখাই দিব। এক্সপোনেনশিয়াল ফর্মে নেবেন, এক্সপোনেনশিয়াল ফর্মে নেওয়ার পরে আপনাকে অয়লারের থিওরিটা ইউজ করতে হবে। আপনাকে অয়লারের যে থিওরিটা দেওয়া হয়েছিল সেটাকে ইউজ করতে হবে। অয়লারের থিওরি ইউজ করার পরে আপনি দেখবেন অয়লারের থিওরিতে কি হয়, এক্সপোনেনশিয়াল ফর্মটাকে আমরা অ্যালজেব্রিক ফর্মে কনভার্ট করতে পারি। তো আপনি অয়লারের থিওরি ইউজ করবেন অ্যান্ড দেন সেটাকে আবার অ্যালজেব্রিক ফর্মে কনভার্ট করবেন। সেক্ষেত্রে আপনার লাস্টে এন্ডের রেজাল্ট আসবে এরকম এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে। তো এটাই হচ্ছে পাঁচটা স্টেপ। ফার্স্টে আপনাকে এক্স এবং ওয়াই আইডেন্টিফাই করে মডুলাস অফ জেড অ্যান্ড থেটার মান বের করতে হবে, অ্যান্ড দেন আপনাকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিতে হবে। এক্সপোনেনশিয়াল ফর্মে নেওয়ার পরে আপনাকে টু দি পাওয়ার এনটাকে হ্যান্ডেল করতে হবে এবং এক্সপোনেনশিয়াল ফর্মে থাকা অবস্থায়, অ্যান্ড দেন সেটা থেকে আপনি অয়লারের থিওরিটা ইউজ করবেন। অয়লারের থিওরিটা কেন ইউজ করবেন? অ্যালজেব্রিক ফর্মে কনভার্ট হওয়ার জন্য। সো আমি একটা উদাহরণ দেখাই দিই, উদাহরণ দেখাই দিলে হয়তো জিনিসটা আরও ইয়া হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন, ফার্স্টে আপনাদের কাজ হচ্ছে আহ, আচ্ছা আমি একটা উদাহরণটা আগে লিখি। মনে করেন আপনাকে একটা ভগ্নাংশ দেওয়া আছে 2 - 3i টু দি পাওয়ার 6, অ্যান্ড দেন -4 প্লাস 5 - 4 প্লাস, আচ্ছা সরি আমার ওটা একটু হ্যান্ডেল করতে হয়েছিল। -4 + 5i টু দি পাওয়ার 5। সো এখন আমাকে এইটাকে ভগ্নাংশ করে সিম্পলিফাই করতে বলছে অ্যান্সারটাকে, অর্থাৎ বেসিক্যালি যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাকে এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে আনতে হবে। সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি? আমরা বলছি যখন এরকম টু দি পাওয়ার এন, এন এর মান যখন একের থেকে বেশি হবে, সবার প্রথমে কি করতে হবে? আমাকে এক্স এবং ওয়াই আইডেন্টিফাই করে তাকে অ্যালজেব্রিক ফর্মটাকে আমাকে আর ওয়ান এবং থেটা ওয়ানের মান বের করে এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করতে হবে। সো লবের জন্য দেখেন, লবের জন্য আমি জেড ওয়ান ইকুয়াল টু 2 - 3i ইয়া করলাম, লেট করলাম, অ্যান্ড দেন সাপোজ করলাম, অ্যান্ড দেন সেখান থেকে এক্স এর মান হচ্ছে কত 2, অ্যান্ড ওয়াই এর মান কত 3। তার মানে আমি এখন আর এর মানটা বের করতে পারি। আর এর মান কি হবে? √x² + y²। এখানে √x² + y² সূত্র যদি আমি বসাই, √x² + y² অ্যান্ড ক্যালকুলেটর আপনি বসায় দেখতে পারেন। √x এর মান হচ্ছে 2² প্লাস 2² প্লাস 3 দিতে পারেন, যেহেতু মাইনাস আছে, -3² এবং +3² সেটা পার্থক্য হবে না। √13 আসবে অ্যান্সারটা, √13 আপনি চাইলে একবারও করে নিতে পারেন। অ্যান্ড দেন এটা হচ্ছে আর ওয়ান এর মান, অ্যান্ড দেন থেটা ওয়ান এর মানটা আমরা বের করবো। থেটা ওয়ান এর মানটা কি হবে? tan ইনভার্স
tan ইনভার্স ফার্স্টে ওয়াই এর মানটা বসে -3, এক্ষেত্রে আমাদের মাইনাসটা দিতে হবে, -3 অ্যান্ড দেন ডিভাইডেড বাই 2। আর যেহেতু এটা আমার কোন কোঅর্ডিনেটে আছে, ফার্স্টে 2 এর জন্য আমার পজিটিভ এতটুকু আসবে, অ্যান্ড দেন থার্ড ইয়াতে তার মানে ফোর্থ কোঅর্ডিনেটে আছে। ফোর্থ কোঅর্ডিনেটে থাকলে কি করি আমরা 360 যোগ করি, কিন্তু আমরা তো এখানে এক্সপোনেনশিয়াল ফর্মে নিতেছি। এক্সপোনেনশিয়াল ফর্মে থাকলে কি আমাদের ডিগ্রিতে রাখে না রেডিয়ানে রাখে? একটু মনে করে দেখেন, এক্সপোনেনশিয়াল ফর্মে থাকলে অবশ্যই রেডিয়ানে থাকবে। আমি একটু স্টেপের মধ্যে দিয়ে দিই, কনভার্ট এক্সপোনেনশিয়াল ইন রেডিয়ান, ইন রেডিয়ান। সো এই জিনিসটা খেয়াল রাখেন। তো যেহেতু এক্সপোনেনশিয়াল ফর্মে রেডিয়ানে থাকে, তার মানে আমি 360 দ্বারা যোগ করতে পারবো না, আমাকে রেডিয়ানে যোগ করতে হবে, হুইচ ইজ 2 পাই। 360 এর ইকুইভ্যালেন্ট হইতেছে 2 পাই। সো আলটিমেটলি অ্যান্সারটা কত আসে? অ্যাগেইন আপনারা ক্যালকুলেটর বসানোর আগে একবার চেক করে নেন যে আপনাদের ক্যালকুলেটরে রেডিয়ান মোড অন করা আছে নাকি। সো +2 পাই। আলটিমেটলি অ্যান্সারটা আসতেছে 5.3, 5.3 রেডিয়ান। ওকে, সো আমার কাছে আর ওয়ান আসে, থেটা ওয়ান আসছে। এখন আমি এটাকে ডিরেক্টলি এক্সপোনেনশিয়াল ফর্মে নিতে পারি। আমরা কি জানি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আর ই টু দি পাওয়ার আই থেটা, তাই না? সো থেটার মান এটাই, থেটা টি বলতে তো এটাই কি বুঝাইতেছে, এটা কি টিতে আমরা লিখছিলাম তখন। সো এখানে আমার কি হবে, এক্স প্লাস আই এর মান আমরা বের করছি 2 মাইনাস এক্স প্লাস আই এর মান 2^6 ছিল, 2 প্লাস আই ওয়াই, অ্যান্ড দেন এখানে আমাদের এতটুকুর জন্য কি আসছে, এখানে এখানে আসছে √13। আপনারা চাইলে √13 এর মান দশমিক আকারে বসায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন 5.3, 5.3 টি, সরি 5.3 টি না, 5.3 আই, 5.3, 5.3 তো আসলে রাইট, ইয়েস 5.3 টু দি পাওয়ার 6। এখন দেখেন আমার এখানে কিন্তু ই এর এটা পাওয়ার আছে। সো আমি পাওয়ারের সাথে যদি এরকম হোল পাওয়ার থাকে, মনে করেন এক্স স্কোয়ার যদি টু দি পাওয়ার এন থাকে, সেক্ষেত্রে কি হয়, এক্স এর 2 এর সাথে এনটা গুণ হয়ে যায়, অর্থাৎ x2n হবে। তো এখানে কি হবে, এখানে হবে কি 5.3 এর সাথে 5.3 এর সাথে আমার 6টা গুণ হবে, মাল্টিপ্লিকেশন হবে 6 এর। সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা আলটিমেটলি আসতেছে 31.8। তার মানে আমার কিন্তু √13ও একটা টু দি পাওয়ার 6 থাকবে। সো শুধু এতটুকুর সাথে টু দি পাওয়ার 13 হচ্ছে এরকম না। সো বিষয়টা এরকম হবে, √13 টু দি পাওয়ার 6 ইন্টু ই টু দি পাওয়ার 31.8 টু দি পাওয়ার আই। এখন √13 এর জন্য কত আসে, √13, আপনারা যদি আগে থেকে 13কে ভেঙে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ওই দশমিকের ভ্যালুটা বারবার লিখতে হবে। তো এটা একটু প্রবলেমেটিক হতে পারে আপনাদের জন্য। সো 2 1 2 1 2197 2197 ই টু দি পাওয়ার 31.8। এখন দেখেন আমরা কিন্তু এতটুকুর ভ্যালু পেয়ে গেছি, এতটুকুর ভ্যালু আমরা এক্সপোনেনশিয়াল নিয়ে পেয়ে গেছি। এখন আমি যদি এটাকে ইয়াতে কনভার্ট করি, অ্যালজেব্রিকে কনভার্ট করি, আমাদের নেক্সট স্টেপ কি ছিল, এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করার পরে অয়লার থিওরি ইউজ করতে, অয়লার থিওরি ইউজ করে আমাকে অ্যালজেব্রিক ফর্মে কনভার্ট করতে হবে। অ্যালজেব্রিক ফর্মে আমরা কি দেখছিলাম, ই টু দি পাওয়ার আই থেটা ইকুয়াল টু সাইন আই, সরি সাইন আই না, কজ ছিল ফার্স্টে, ই টু দি পাওয়ার থেটা ইকুয়াল টু কজ থেটা প্লাস সাইনের সাথে আই ছিল, সো সাইন থেটা। সো এটাকে আমার এখন ইউজ করতে হবে। আমি ই টু দি পাওয়ার আই থেটার মান পেয়ে গেছি, সাথে আর আছে, কোনো সমস্যা না আমাদের এটা। সো এখন আমি এটাকে ইউজ করে এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে অ্যালজেব্রিক ফর্মে নিব। আচ্ছা ওয়েট, আমাকে কিন্তু এখানে বলা আছে এক্স টু দি পাওয়ার 3i ডিভাইড এটা করতে, তাহলে আমাকে এখন এটা নেওয়ার দরকার নেই, এখনও আমাকে এক্সপোনেনশিয়াল ফর্মে নেওয়ার দরকার নাই। আমি যখন এক্স প্লাস আই ওয়াই ফর্মেটে আনতে চাবো, তখন আমি এই অয়লার থিওরিটাকে ইউজ করব। সো আপাতত এক্সপোনেনশিয়াল যে ফর্মেটটা আছে এটা থাকুক, এটা হচ্ছে আমার Z1, Z1, অ্যান্ড দেন আমি এখন এখন আমাকে Z2টা বের করতে হবে। সো আপাতত ওটা ওখানে থাকুক, আমি এখন Z2 এর ভ্যালুটা বের করি। আমার Z2 এর ভ্যালুটা কি ছিল এখানে, Z2 এর জন্য ছিল -4 প্লাস 5i। তো সেক্ষেত্রে আমি ফার্স্টে আর এর মান বের করি, আপনারা ক্যালকুলেটার বসায় দেখতে পারেন আর এর মান কত আসে। আর এর মান আসবে √ওভার -4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। সো আলটিমেটলি মানটা আসতেছে √41, অ্যান্ড দেন আর টু এর মানটা দিই, অ্যান্ড দেন থেটার মান কত আসতেছে, থেটার মান আসতেছে আমার tan ইনভার্স 5 ডিভাইডেড বাই 4, হ্যাঁ 5 ডিভাইডেড বাই -4 হবে, সরি 5 ডিভাইডেড বাই -4, 5 ডিভাইডেড বাই -4 যেহেতু, তার মানে ওখান থেকে x অ্যান্ড দেন থার্ড, তার মানে এখানে তার মানে এখানে সো গ্রাফটা যদি আমরা একবার আঁকি,
এখানে আমার আছে -4, আগে -4টা বসাবে, -4 বলতে এখানে অ্যান্ড দেন 5 বলতে এখানে। সো এটা সেকেন্ড কোঅর্ডিনেটে আছে। সেকেন্ড বা থার্ড কোঅর্ডিনেটে থাকলে আমরা কি জানি, শুধুমাত্র 180 ডিগ্রি যোগ হয়, বাট যেহেতু রেডিয়ানে বের করতেছি সো আমরা পাই করব, প্লাস পাই। ওকে, tan ইনভার্স -5, আপনি ক্যালকুলেটর বসায় দেখতে পারি আমরা, tan ইনভার্স 5, tan ইনভার্স 5 ডিভাইডেড বাই -4 প্লাস পাই, সো আমাদের অ্যান্সারটা আসবে 2.25, 2.24 আসতেছে, বাট ওটাকে 5 করে দিবেন কারণ 4 এর পরে একটা ইয়া আছে। সো 5 রেডিয়ান, এগেইন এটা মানটা রেডিয়ানে রাখতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। সো এখন আমি এটাকেও এক্সপোনেনশিয়ালে নিতে পারি। এক্সপোনেনশিয়ালে যদি নেই আমার কি হবে, আমি অ্যালজেব্রিক ফর্মে পাইছি অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফর্মের ক্ষেত্রে আমার এখানে দেওয়া আছে টু দি পাওয়ার 5 আসবে। সো আমি জাস্ট এটাকে লিখতে পারি রুট ওভার টু দি পাওয়ার 41 ই টু দি পাওয়ার রুট ওভার টু দি পাওয়ার 41 ই টু দি পাওয়ার 2.25 টু দি পাওয়ার কত আছে, 2.25 আই টু দি পাওয়ার আছে 5। সো আমি অ্যাগেইন 5 এর সাথে 2.25 গুণ করে দিতে পারি। সো 5 এর সাথে 2.25 গুণ করে দিব অ্যান্ড রুট ওভার 41 এর উপরেও আমার টু দি পাওয়ার 5 থাকবে। সো 5/2 সেই হিসেবে আমার মান আসবে, জাস্ট ক্যালকুলেটার মানটা বসাই দিবেন। এই ক্ষেত্রে কি আসতেছে আমার, রুট ওভার টু দি পাওয়ার 41 টু দি পাওয়ার 5, এই ক্ষেত্রে আমার ভ্যালুটা আসতেছে 1। এখন একটা বড় ভ্যালু যদি আসে, আমাদের টিচার যেটা বলছিল পুরো ভ্যালুটাকে লিখতে হবে, মানে আপনাদের টিচার যদি বলে যে পুরো ভ্যালুটাকে লিখতে হবে, আমি বলবো যে ওইটাই করেন। আর ই টু দি পাওয়ার 2.5, সেই ক্ষেত্রে আমি যদি এটা করি, মাল্টিপ্লিকেশন করি 2.25 ইন্টু টু দি পাওয়ার 5, সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা আসতেছে 11.25 ই টু দি পাওয়ার 11.25 আই। সো আমি কিন্তু এখন এটা পেয়ে গেছি, এর মান এটাও পেয়ে গেছি, এখানেও পেয়ে গেছি। সো আমি যেই কারণে বললাম যে পরে করাটা বেটার হবে, সেটা কেন বেটার হবে এখনই দেখেন। ওকে, সো আমাকে বেসিক্যালি কিন্তু ভাগফলটাকে, ভাগফল যে রেজাল্ট আসবে সেটাকে এক্স প্লাস আই ফর্মেট আনতে বলছে, তাই না? সো আমি আগে এটা ভাগফলটা বের করি। জেড ওয়ানের ভ্যালু আমাদের কি আসছে, জেড ওয়ানের ভ্যালু আসছে এক্সপোনেনশিয়াল ফর্মে 2197 ই টু দি পাওয়ার 31.8 টু দি পাওয়ার আই, অ্যান্ড দেন এখানে আসলে কত 10763.65 এবং ই টু দি পাওয়ার 11.25 টু দি পাওয়ার আই। সো আমি কিন্তু নর্মালি খুব ইজিলি ভাগ করতে পারবো, জাস্ট 2.197 অ্যান্ড ক্যালকুলেটার 107 বসাই দিবেন, সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার যেটা আসবে। তো আমার ক্ষেত্রে আসতেছে 2197 ডিভাইডেড বাই 10763। আমি যদি মান না ভুল বসায় থাকি তাহলে আমার অ্যান্সার আসবে 0.2। এবং ই এর ক্ষেত্রে কি হবে, যখন মনে করেন আপনার কাছে ইয়া আছে ই টু দি, মনে করেন যে কোনো একটা পাওয়ারের ক্ষেত্রে উদাহরণ বলছি এ টু দি পাওয়ার এক্স, এখানে আছে মনে করেন এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই, সেই ক্ষেত্রে আসবে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে আপনার পাওয়ারের ভাগ করার নিয়ম। তো এখানেও সেমভাবে হবে, এখানে যেটা হবে আপনার 31 বা পাওয়ার আছে 31.8 আর নিচের পাওয়ার আছে 11.25। সো অ্যান্সার আপনার ই টু দি পাওয়ার পাওয়ার থাকছে 20.55, আমার ক্যালকুলেটর আসতেছে। সো ই টু দি পাওয়ার 20.55, ই টু দি পাওয়ার 20.55। সো এখন আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম কিন্তু পেয়ে গেছি। এখানে আমাকে যে ভাগফলটার সিম্পলিফিকেশন করতে বলছিল, এখানে এতটুকু যে ভাগফলটা সিম্পলিফিকেশন করতে বলছিল, সেই ভাগফলটার এক্সপোনেনশিয়াল ফর্মে পাইছি, কিন্তু সিম্পলিফিকেশন আমাকে কিসে করতে বলছে, এক্স প্লাস আই ফরম্যাটে। তো এখন আমি এটাকে এক্স প্লাস আই ফরম্যাটে নিব। আমরা অয়লার ক্ষেত্রে কি জানি, অয়লার সূত্রটা এখান থেকে আমরা দেখছি। সো এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। আমাদের আর এর ভ্যালু কত ছিল, আর এর ভ্যালু ছিল 0.2। আর কজের জন্য কি বসবে, কজ ভ্যালু কত ছিল কজের, 20.55, কজ 20.55 প্লাস আই সাইন, সেমভাবে আমাদের দুইটা ক্ষেত্রে থেকে আমার সেম হয় 20.55। অ্যান্ড দেন আপনার ক্যালকুলেটার বসানোর পরে যে ভ্যালুটা আসবে সেটাই হবে আপনার আলটিমেট অ্যান্সার। সেক্ষেত্রে বসাবেন, নর্মালি কেয়ারফুলি বসাবেন। আর এটাই ছিল আমাদের চ্যাপ্টার কমপ্লেক্স ভ্যারিয়েবলস। এই চ্যাপ্টার থেকে মেইন যেই টাইপের ম্যাথ আসে এই টাইপেরই একটা পাওয়ার দিবে, একটা এক্স প্লাস আই ওয়াই একটা ফর্মে থাকবে, সেটা পাওয়ার দিবে, অ্যান্ড দেন সেটাকে সিম্পলিফিকেশন করতে হবে। অ্যান্ড আমি বলবো যে এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করে যান, অ্যান্ড এটা পারার জন্য কিন্তু আপনাকে সব ফর্মে জানতে হবে। এবং আপনার এই জিনিসটা এরকম হতে পারে যে ভিন্ন ভিন্ন যোগ দিল, ভিন্ন ভিন্ন গুণ দিল, এক একটা এক এক ফর্মে, এবং সবগুলোকে আপনাকে এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করতে হবে। সো কনভার্সনটা একদম ভালোভাবে শিখতে হবে। কনভার্সনটা
আলাদা করে দিবে না, দিতে পারে অবশ্য 2 মার্কের জন্য, কিন্তু মেইন যে ম্যাথ যদি দেয় বড় মার্কের, সেখানে আপনাকে কনভার্সন করে দেন সিম্পলিফিকেশনে আসতে হবে। সো আমি বলব যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো ঠিকমতো প্র্যাকটিস করেন। এখানে টু বি অনেস্ট এই চ্যাপ্টার যদি প্র্যাকটিস করে যান এটা মনে হবে কঠিন, বাট এটা বেশি একটা কঠিন চ্যাপ্টার না। এই চ্যাপ্টারেও যদি আপনি পয়েন্টের হিসাব না করেন বা ক্যালকুলেট হিসাব না করেন, এখানে কিন্তু অনেক ক্যালকুলেশন, ছোট্ট একটা ভুলের কারণে পুরো ক্যালকুলেশনটা ভুল হতে পারে। ক্যালকুলেশন যদি ঠিকমতো রাখতে পারেন এই চ্যাপ্টার থেকে ফুল মার্ক পাওয়া সম্ভব। এবং আরেকটা জিনিস যেটা আমি পার্সোনাল আমার কাছে মনে হয়েছে অ্যাডভাইস দেওয়া উচিত, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারে যখন আপনি দেখবেন অনেক বড় বড় ভ্যালু আসবে, বড় ভ্যালু বলতে 107994 এরকম 6 থেকে 7 ডিজিট 8 ডিজিটের ভ্যালু থাকতে পারে। তো এত বড় ভ্যালুটাকে কীভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনি নিজে পার্সোনালভাবে একটা পছন্দের মতন এটা কইরেন না। সেই জন্য আপনার কোর্স টিচারের কাছে যাবেন, তাকে জিজ্ঞেস করবেন যে এত বড় ভ্যালু আসলে আমি কিভাবে মানটা বসাবো। আমি কি ক্যালকুলেটর একটা সিম্পলিফাই ওই যে আমরা এইচডিজি ইউজ করে সেভাবে ইএনজিতে ইউজ করে যে আমরা একটা টু দি পাওয়ার ফরম্যাটে আনি সেভাবে করব, নাকি আমরা পুরা বড় ভ্যালুটাকে ইউজ করব, নাকি অন্য কোনো ওয়ে আছে। তো আপনার টিচার যেইভাবে করতে বলবে এক্স্যাক্টলি ওইভাবে করেন। এবং দশমিকের পরে আমাদের অনেক ভ্যালু থাকবে, দশমিকের পরে কতটুকু ভ্যালু নিব, 5 এর বেশি থাকলে থাকলে সেটাকে বাড়াবো কিনা ইনক্রিজ করবো কিনা, ভ্যালুগুলো সব কিছু একদম ক্লিয়ার হয়ে টিচারের কাছে জানবেন, অ্যান্ড দেন এক্সামে ওইভাবেই ইউজ করবেন। দরকার হলে এটাকে নোটও করে নিয়ে, আমি যেভাবে ইউজ করছি আপনারা ওইভাবে ইউজ করতে পারেন, কিন্তু আমি যেটা বললাম এক একজন টিচার এক একজন প্রেফারেন্স থাকে এত বড় ভ্যালু হ্যান্ডেল করার জন্য। তো এটা জেনে রাখাই আপনাদের জন্য ভালো হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দিস ইজ ইট।